আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম তোমাদের ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের আরো একটা মাস্টার ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যারেশন। বাই ডিফল্ট আমি এখন পর্যন্ত তোমাদেরকে যতগুলোই এই মাস্টার ক্লাসের ভিডিও তোমরা দেখেছো, প্রতিটাতেই আমি কিন্তু এই একটা কথা বলি যে কিছু টপিক থাকে যেগুলো আমাদের এসএসসি এইচএসসি তেই আমরা পড়ে ফেলি। পড়ে ফেলে আমাদের মধ্যে কিছুটা ওভার কনফিডেন্স চলে আসে যে না, আচ্ছা এটা তো আমি পড়েছি, এত সহজ জিনিস পরীক্ষায় আসবে, আচ্ছা ঠিক আছে পেরেই যাব। এটা খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে পড়লেও হয়তো হবে। বাস্তবে কিন্তু ঠিক এটার উল্টা ঘটে। যেটা আমরা বেশি ভালো পারি বলে মনে করি সেটাই দেখা যায় পরীক্ষায় আমরা ভুল করে বসে আসি। অ্যান্ড অ্যাজ আই সেইড আর্লিয়ার, যে পারা জিনিস যদি তুমি ভুল করে বসো একটা ভর্তি পরীক্ষায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একটু না, অনেক অনেক বেশি কমে যেতে পারে। কেননা পারা জিনিসগুলো ঠিক অ্যান্সার করবে এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর তাই যেই জায়গাগুলো তুমি আগেই পড়েছো, সুতরাং এই জায়গাগুলোতে আরো বেশি স্ট্রং হয়ে ওঠার জন্য তোমরা চেষ্টা করবে প্রতিদিনই অল্প কিছু, হয়তো 5টা প্রশ্ন কিংবা 2টা করে বা 3টা করে রুল, অর্থাৎ যার যেভাবে ভালো লাগে, যে রুল পড়ে প্র্যাকটিস করতে কেউ কারো কাছে ভালো লাগে, বা অন্য কারো কাছে হয়তো আমার রুল পড়ার তো ভাইয়া এখন আর ওইভাবে ধৈর্য হয় না, তো আমি প্র্যাকটিস করে ফেলি। তো সে হয়তো 2টা 3টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলতে পারে, 5টা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলতে পারে। তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস কোয়েশ্চেন কিন্তু আমাদের যে প্রিপারেশন বুক সেখানে আছে, আমাদের যে মডেল টেস্ট বুকগুলো সেখানে প্রত্যেকটা মডেল টেস্টে আমরা চেষ্টা করেছি মোটামুটি যতগুলো সম্ভব সব আইটেমেরই প্রশ্ন হচ্ছে অ্যাড করার, তো সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে, এটা তো তোমাদের সব মুহূর্তের সঙ্গী হবে থ্রু আউট দিস অ্যাডমিশন জার্নি। তো তাহলে চলো ঝটপট আমরা দেখে নেই যে এই ন্যারেশনের ঠিক রিপিটেশনের জায়গাটা, বা ন্যারেশন আসলে কতটুকু গুরুত্ব দিয়ে পড়া উচিত। গুরুত্বের কথা শুরু করলে শেষ হবে না। দেখো একটু খেয়াল করে, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 22-23, 21-22, 20-21, 19-20, অর্থাৎ 19-20 থেকে শুরু করে প্রতিটা বছর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইয়ার ন্যারেশন থেকে কিন্তু প্রশ্ন এসেছে। যেহেতু আমরা এই জানি 19-20-এই প্রথম রিটেন শুরু হলো, তাই না? এই 19-20-এ যখন রিটেন শুরু হলো, তখন থেকেই ইংরেজিতে এমসিকিউ 25 থেকে কমে হয়ে গেল 15। মাত্র 15টা প্রশ্ন, কিন্তু এর মধ্যেও ন্যারেশন থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছর আসছে। তার মানে কি এইটা তুমি কোনোভাবে বাদ দিয়ে যেতে পারবে না, বরং এটা যদি মোটামুটি বেসিক ধারণাগুলো ক্লিয়ার থাকে, যেহেতু তোমরা অলরেডি এইচএসসি তে প্যাসেজ নারেশন করে আসো, তো প্যাসেজ নারেশন আর সেন্টেন্স নারেশনের মধ্যে কিছু পার্থক্য থাকলেও তুমি যদি প্যাসেজ নারেশন করতে পারো, তাহলে তোমার কিন্তু সেন্টেন্স নারেশন করতে কোথাও কোনো সমস্যা হবে না। সেন্টেন্সটা পারলে, শুধু সেন্টেন্স যদি পারো, প্যাসেজ নারেশনে কিছু অসুবিধা হয়। কেননা ওখানে পাশাপাশি 2টা বাক্য বলে থাকতে পারে কেউ, আবার দেখা গেল কোন বাক্যটা যে কে বলেছে এটা ধরতে অনেক সময় আমাদের অসুবিধা হয়ে থাকে। কিন্তু তুমি যদি প্যাসেজ ন্যারেশন পারো, সেখানকার টেন্সের পরিবর্তনের নিয়মগুলো জানা থাকলে, কিংবা বিভিন্ন যে অ্যাডভার্ব ব্যবহার হয়, অর্থাৎ দেন থাকলে মানে নাও থাকলে দেন হয়ে যায়, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়ে যায়, এই যে পরিবর্তনগুলো, এগুলো যদি জানা থাকে, তাহলে কিন্তু প্যাসেজ ন্যারেশনের যে তোমার পারদর্শিতা সেটা দিয়ে তুমি সেন্টেন্স ন্যারেশন কভার করে ফেলতে পারবে। কিন্তু অ্যাজ আই সেইড আর্লিয়ার, আমি আজকেও বললাম যে প্র্যাকটিস কিন্তু কোনোভাবেই কম করা যাবে না, প্র্যাকটিসের জায়গায় সামান্যতম ঢিল দেয়া কিন্তু যাবে না। তো তাহলে দেখো, রিসেন্ট ইয়ার্স থেকে আমরা যদি দেখি, প্রত্যেক বছরই আসলে সেই 17-18 থেকেই আসলে সিকোয়েন্সিয়ালি প্রত্যেক বছরই আসছে। এবং দেখো 6টা প্রশ্ন এসে গেছে, 6 বছরে 6টা প্রশ্ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমরা তাকাই, 22-23, 21-22, 20-21, 19-20 রিসেন্ট ইয়ার্স, এখানেও কোনো বাদ নাই। এবং তার আগের সালগুলোতেও আসলে জিনিসটা রিপিটেটিভলি এসেছে, এবং ফ্রিকোয়েন্সিটার দিকে তাকালে বুঝতে পারবা 17টা প্রশ্ন, প্রতিটা সেটেই কিন্তু ন্যারেশনের কোয়েশ্চেন ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে দেখাচ্ছে রিসেন্ট ইয়ার প্রত্যেক বছর না হলেও 1-2 বছর গ্যাপ দিয়ে কিন্তু আসছে। তাহলে 20-21-এ এসেছে, এরপর 22-23 কিংবা 23-24-এ আসে নাই। তার মানে ইন্ডিকেশন কিন্তু পাচ্ছি হু নোজ চলে আসতেই পারে, তাই না? তারপরে 16-17, 15-16 5বার এসেছে প্রশ্নটা। আর তোমার জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে 22-23, 21-22 এবং 16-17 3টা বছর মিলে রিসেন্টলি যে 3 বছর, তার মধ্যে
5 বার এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা গেছে, যেখান থেকে আসলে যে প্রশ্নে ন্যারেশন থেকে প্রশ্ন ছিল। তাই তোমাদের কাছে আবারও বলতেছি, ন্যারেশনের প্র্যাকটিস যখন তুমি বাসায় করবা, সেই প্র্যাকটিসটা অবশ্যই আর অবশ্যই মনোযোগ সহকারে, এবং এটা মাথায় রেখে যে এখান থেকে আমি একটা প্রশ্ন আসলে পেতে যাচ্ছি। যেহেতু তোমরা ন্যারেশনের বিস্তারিত প্র্যাকটিস এইচএসসির জন্য করেছো, মোর ওভার তোমাদের প্রিপারেশন বুকে A to Z আলোচনা সব দেয়া আছে। আর তোমাদের যে আসলে লেকচার ভিত্তিক যে ক্লাসগুলো হবে, সেখানে তো ন্যারেশনের বিস্তারিত আমরা পড়বই। তাই এইখানে একদম জাস্ট মানে হিট পয়েন্ট গুলো, যে পয়েন্ট গুলো মাথায় রাখলে আমাদের ন্যারেশনে, যেমন টেন্সের আলোচনা, টেন্স পরিবর্তনের আলোচনা যদি এখন আমরা এই মাস্টার ক্লাসে করা শুরু করি, এই আলোচনা দিয়েই হয়তো দেখা যাবে 7-8 ঘন্টার ক্লাস হয়ে যাবে। ওই জন্য সেদিকে ফোকাস না রেখে আমরা একদম জাস্ট মানে চুম্বক অংশগুলো, যেগুলো আসলে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই বা ভুল করে বসি, সেই জিনিসগুলো আমরা একটু ঝট করে দেখে নিতে চাই। তো বেসিকলি আমরা জানি ন্যারেশন হলো উক্তি। সো ন্যারেশন মানে যে উক্তি, অর্থাৎ আমি কথা বলছি, এইটা তো একটা উক্তি, তাই না? এখন আমার কথাটা আমার মুখ দিয়ে বললে সেটা একরকম শোনাবে। এই একই কথাটা তুমি যদি বলো, যেমন আমি ধরো এখানে দাঁড়িয়ে বললাম যে 2024-25 সালে, অর্থাৎ যারা তোমরা 2024-এ ভর্তি পরীক্ষা দিবা, 2024-25 সালে ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমি এই কথাটা বললাম, তুমি যখন তোমার মুখ দিয়ে আমার এই কথাটা বলবা, তখন কিন্তু তুমি বলবা যে ভাইয়া সেইড দ্যাট, তারপরে অমুক 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 অমুক। তো এই যে আমি বলছি শুনতে একরকম শোনাচ্ছে, আমার কথাটাই হুবহু তুমি রিপিট করছো, অন্যরকম শোনাবে। এইটাই হচ্ছে ন্যারেশনের ডিরেক্ট এবং ইনডিরেক্টের মধ্যে যে একটা ক্লিয়ার কন্ট্রাস্ট আছে, একটা পার্থক্য আছে, সেটার ব্যাপারটা। তাহলে আমরা যদি কথাটাকে একদম সরাসরি কোনো কিছু পরিবর্তন না করে আমি যেমনটা বলেছি হুবহু তুমি তেমনটাই উল্লেখ করে দাও, সেটাকে আমরা বলবো কি? ডিরেক্ট ন্যারেশন। আর এটাকে যদি একটু পরিবর্তন করে তুমি তোমার মতো নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে বলো, তখনই কিন্তু সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন, তাই তো? আচ্ছা, এখন দেখো একদম বেসিক কিছু গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি, সেই জায়গাগুলো আমি একটুখানি ধরায় দেই, তারপরে সরাসরি প্রশ্নে যাব। দেখো, আমরা নর্মালি জানি যে এমনিতে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি, স্পিচ যখন আমরা চেঞ্জ করি, স্পিচটা কিন্তু দুইটা অংশে থাকে, তাই না? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা রিপোর্টেড স্পিচ, তাই তো? এখন রিপোর্টিং ভার্ব যেটা, অর্থাৎ শুরুতে তুমি যেটা দ্বারা তার কথাটা শুরু করছো, যে মিস্টার রহিম সেইড বা টিচার সেইড, এই যে অংশটুকু রিপোর্টিং যে ভার্বটা আমার, ঠিক আছে? ধরো আমরা বলতেছি যে টিচার সেইড, তারপরে মনে করো আমরা এখানে লিখলাম ইউ শুড পে অ্যাটেনশন টু মাই ক্লাস। ধরো আমরা এমনি জাস্ট কথার কথা এরকম একটা বাক্য চিন্তা করলাম, যে টিচার বলেছেন তোমাদের আমার ক্লাসে বেশি মনোযোগ দেওয়া উচিত, এটার দিকে অ্যাটেন্টিভ হওয়া উচিত। তো এখন এই অংশটাকে আমরা, তোমরা সবাই জানো, তারপরও একবার বলার জন্য বলা, যে এই যে টিচার সেইড, এই অংশটুকুকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, তাই না? মানে রিপোর্টিং, তার মানে এটা দিয়ে আমি রিপোর্ট করছি, যে জিনিসটাকে শুরু করছি, যে হ্যাঁ একটা কিছু আসতে যাচ্ছে, একটা কথা শুরু হতে যাচ্ছে। আর এর পাশের যে অংশটুকু, অর্থাৎ তার অ্যাকচুয়াল যে কথাটুকু, ঠিক আছে, এই যে অ্যাকচুয়াল কথাটুকু, এই কথাটুকুকে কিন্তু আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ, তাই না? রিপোর্টেড স্পিচ। কারণ কি? এই রিপোর্টিং হচ্ছে, শুরু হচ্ছে, তারপরে বলা হয়ে গেছে, সো এটা কি? রিপোর্টেড স্পিচ। এখন মূল কথা হচ্ছে, এই রিপোর্টিং ভার্বটা যদি শুধুমাত্র পাস্ট টেন্সে থাকে, এই রিপোর্টিং ভার্বটা যদি শুধুমাত্র পাস্ট টেন্সে থাকে, তখনই আমরা এই যে রিপোর্টিং ভার্ব যেটার কথা বলছি, এটা যদি কোনো কারণে পাস্ট টেন্সে থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ভিতরে ন্যারেশনের টেন্স চেঞ্জ করব। ঠিক আছে? পাস্ট টেন্সে থাকলে কি হবে? আমার ন্যারেশনের যে স্পিচ, অর্থাৎ ন্যারেশনের টেন্স পরিবর্তন হবে। অন্যথায় পাস্ট টেন্স ছাড়া
প্রেজেন্ট টেন্সই থাকুক আর ফিউচার টেন্সই থাকুক, আমার ভিতরে ন্যারেশনের কোনো টেন্সগত পরিবর্তন ঘটবে না। সহজ ভাষায় কোনোভাবেই ঘটবে না যদি পাস্ট টেন্স না থাকে। খেয়াল করে দেখো, এখানে এই কথাটাই লেখা আছে যে ডিরেক্ট বাক্যের রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স এর কোনো পরিবর্তন ঘটবে না। এই যে পরিবর্তন ঘটবে না, একদম সহজ হিসাব। পাস্ট টেন্সে থাকলে চেঞ্জ করব, আদারওয়াইজ চেঞ্জ করব না। গেল। পরের রুল কি বলে চলো দেখি। বলতেছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্টে রিপোর্টেড যে স্পিচটা থাকবে সেটার টেন্সটা অনুরূপ পাস্ট টেন্স। অনুরূপ পাস্ট টেন্স বলতে কি, ধরো তোমার রিপোর্টিং স্পিচটা পাস্টে আছে, এরপর রিপোর্টেডে যে তুমি কি করতেছো, রিপোর্টেডে যে দেখলা যে আচ্ছা হ্যাঁ এইখানে আমার ভিতরের বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে অনুরূপ পাস্ট টেন্স মানে কি, এটাকে আমি পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাব। যদি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে অনুরূপ পাস্ট কি, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। এভাবে। আর এটার ক্ষেত্রে একটা মাত্র ক্ষেত্র আছে যে যদি বাক্যটা পাস্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে এদের ক্ষেত্রেও কোনো পরিবর্তন ঘটে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থেকে তুমি পাস্ট ইনডিফিনিটে নিচ্ছ, ঠিক আছে। যদি পাস্ট ইনডিফিনিট থাকে কি করো, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টে নিয়ে যাও। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেখান থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাও। এবার যদি পাস্ট পারফেক্ট আসে, আর তো যাওয়ার জায়গা নাই, তাহলে এই জন্যই বলছে পাস্ট পারফেক্ট থাকলে এটাকে আর আমরা পরিবর্তন করব না। একইভাবে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও থাকে, সেইটাকেও কিন্তু আমরা আর পরিবর্তন করব না। ঠিক আছে, তাহলে চলো পরের নিয়মটা একটুখানি পড়ে ফেলবো, যে ডিরেক্ট স্পিচে অ্যাডভার্বের যে চেঞ্জের গুলো আমি কথা তোমাদেরকে বলছিলাম, যে ধরো নাও আছে, তাহলে নাওটাকে চেঞ্জ করে তুমি কি করবা, দেন বানাই দিবা। যদি টুডে বলা থাকে, মানে যেদিনকার কথা, যেদিন কাজটা ঘটেছে সেই দিনের কথা বলা আছে, তাহলে টুডে থাকলে তুমি দ্যাট ডে বলে দিবা। নেক্সট খেয়াল করে দেখো, যদি তোমার কোনো কারণে দিস থাকে, অর্থাৎ একটা কিছুকে চিহ্নিত করা, দিস কোন ধরনের প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হয় মনে আছে না সবার, আমরা ডেমনস্ট্রেটিভ, নির্দিষ্ট করে দেখায় দেওয়ার জন্য, যে দিস ওয়াজ দ্য থিং আই ওয়ান্টেড, এই ধরনের কিছু, তখন দিস থাকলে কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে। তাহলে দিস থেকে তুমি পরিবর্তন করে দ্যাট লিখে ফেলবা। নেক্সট যদি টুমরো থাকে, অর্থাৎ মূল বাক্যেই কে বলেছিল যে আমি আগামীকাল কাজটা করব, তাহলে টুমরো থাকলে কি হবে, চেঞ্জ হয়ে দা ফলোইং ডে, ক্ষেত্র বিশেষে নেক্সট ডেও আমরা পেতে পারি। তো এরপরে দেখো যদি ইয়েস্টারডে থাকে, অর্থাৎ যেদিনকার কথা তারও আগের, অনেক আগের কোন একটা দিনের কথা, তাহলে ইয়েস্টারডে থাকলে এটাকে আমরা এই দিক দিয়ে নিয়ে যাই, দা প্রিভিয়াস ডে তুমি লিখে দিবা, অর্থাৎ যেদিন বলছো তার আগের দিন, প্রিভিয়াস। ঠিক আছে। আরো একটা দেখো, হেয়ার যদি থাকে, মানে এখানে অর্থে যদি কোনো প্রকাশ পায়, তখন হেয়ার থেকে আমরা চেঞ্জ করে কি বলে দিব, দেয়ার। এই ধরনের অ্যাডভার্ব গুলোকে আমরা অবশ্যই আর অবশ্যই খেয়াল রেখে আমরা কিন্তু অ্যান্সার করব। অনেক ক্ষেত্রে দেখবা তোমরা যে অপশন গুলো আছে, টেন্সের একদম পারফেক্ট পরিবর্তন হয়েছে, টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিটেই করা আছে, একদম যেভাবে করে কমা উঠে যে দ্যাট আসে, হ্যাঁ, তারপরে ধরো সাবজেক্ট যে থাকে, যেভাবে করে যা বসানো সব বসানো হয়েছে, কিন্তু কোনো কারণে তুমি একটা জায়গায় খেয়াল করো নাই যে অপশন এ বা অপশন বি তে তোমার অ্যাডভার্জের যে পরিবর্তনগুলো সেটা সঠিকভাবে ঘটে নাই, তুমি এটার দিকে খেয়াল না করেই দাগায় দিছো এবার এ অথবা বি পরে কোনো একটার মধ্যে, কিন্তু পরে দেখা গেল অপশন সি বা ডি তে যে ওইটার সঠিক ব্যবহারটা আছে এবং উত্তর কিন্তু সেইটাই হবে। আর অ্যাডমিশন টেস্ট যেহেতু, একবার দাগায় ফেললে আর ফেরত আসার কিন্তু কোনো সুযোগ নাই, সো অবশ্যই খেয়াল রাখবো। নেক্সট দেখো কি বলতেছে, ডিরেক্ট স্পিচে যদি তোমার স্যার থাকে, অর্থাৎ কাউকে যদি তুমি স্যার বলে সম্বোধন করো, সেই ক্ষেত্রে ইনডিরেক্টে আমরা অবশ্যই রেসপেক্টফুলি এই কথাটা উল্লেখ করব, অবশ্যই উল্লেখ করব, কারণ স্যার আমরা কাউকে ডাকি যখন আমরা সম্মান প্রদর্শন করি তখন। অন দ্য আদার হ্যান্ড, যদি ডিরেক্ট স্পিচে তোমার সরি কথাটা উল্লেখ থাকে, সরি মানে কি তুমি আসলে দুঃখ বোধ করতেছো, দুঃখিত হচ্ছ, তখন সরি বললে তুমি আসলে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ অ্যাপোলোজাইজ, এই ওয়ার্ডটা তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে। যেমন আমি যদি বলি হি সেড আই এম সরি, তাহলে আমরা কি সিম্পলি বলতে পারি হি অ্যাপোলোজাইজড, এইটুকু বললেই শেষ, এইটুকু বললেই শেষ।
তাই সরি থাকলে আমরা অ্যাপোলোজাইজ কথাটাই নিয়ে আসব। আচ্ছা, যদি কখনো বাক্যে বক্তা ও শ্রোতা উল্লেখ না থাকে, দেখো বক্তা এবং শ্রোতা যদি বাক্যে উল্লেখ করা না থাকে, সেই ক্ষেত্রে কে কাকে কথাটা বলেছে সেটা বোঝানোর জন্য বক্তার ক্ষেত্রে আমরা স্পিকার বলতে পারি, এবং শ্রোতা যিনি, শ্রোতাকে বলাতে পার্সন স্পোকেন টু। ঠিক আছে, পার্সন স্পোকেন টু, যার সাথে কথা বলা হয়েছিল, সেই অর্থে শ্রোতাকে আমরা পার্সন স্পোকেন টু হিসেবে উল্লেখ করে ফেলতে পারবো। পরেরটায় দেখো, বলছে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে, যেহেতু আমরা অ্যাসার্টিভ তো কম বেশি সবাই জানি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করি, যে রিপোর্টিং যে আমার ভার্বটা, সেই ভার্বটা সেড থাকুক বা যাই থাকুক, আমরা পরিবর্তন করে আস্ক করে দিতে পারি। কারণ আস্ক মানে জিজ্ঞাসা করা, তো ইন্টারোগেটিভ বাক্যে যেহেতু আমরা জিজ্ঞাসা করি, তাই সেখানে আমরা রিপোর্টিং ভার্বে ওই যে সেইড এর পরিবর্তে কমার আগে আস্কড দিয়েই কিন্তু আমরা পরিবর্তন করব। অন দা আদার হ্যান্ড, আমার দেয়া বাক্যটা যদি ইম্পারেটিভ হয়, ঠিক আছে, অনুজ্ঞাসূচক হয়, তাহলে ইম্পারেটিভ বাক্যে কিন্তু আমরা কি করি, বিভিন্ন ধরনের কাজ প্রকাশ করে থাকি। কখনো এটাকে আমরা আদেশ দেই, আদেশ হলে অর্ডার, এটা আমরা পড়েই বুঝবো, তাই না? যেমন ধরো কথার কথা, ডিরেক্টলি আমি যদি বলি ওপেন দ্য ডোর, এই বাক্যে কিন্তু কোনো পোলাইটনেস নাই, তার মানে কি এটা হয়তো বা একটা অর্ডার। আচ্ছা, যদি দেখো প্লিজ আছে, তাহলে কি বুঝবো, রিকোয়েস্ট। যদি দেখো যে কোনো মানে কি বলবো, হর্তাকর্তা টাইপের কেউ তার সাবঅর্ডিনেটদেরকে, অর্থাৎ তার আন্ডারে যারা আছে তাদেরকে কিছু বলছে, সেই ক্ষেত্রে কি কমান্ড হতে পারে। যেমন আর্মি অফিসার যদি থাকে, সে তো তার সাবঅর্ডিনেটদেরকে অবশ্যই কমান্ড করবে, তাই না? আচ্ছা, তারপরে আস্ক, যদি কাউকে কোনো কিছু করতে রিকোয়েস্ট করছো জিজ্ঞাসার সুরে, সেই ক্ষেত্রে আস্ক বলতে পারি। যদি ইউ শুড বা এই ধরনের কোনো কিছু থাকে যেটা আসলে কর্তব্য না বুঝিয়ে একটা সাজেশন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে সাজেস্ট বলতে পারি। তো এইভাবে করে অর্থ বুঝে ইম্পারেটিভে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। আর এরপরে দেখো লেখা আছে অপটেটিভ, অর্থাৎ প্রার্থনা সূচক বাক্য। নামের মধ্যেই আছে কি, প্রার্থনা, তার মানে এটার ক্ষেত্রে উইশ মানে আমি চেয়েছিলাম, অথবা প্রেয়ার মানে প্রেড, এই ধরনের কিছু বোঝাবো। অন দা আদার হ্যান্ড, এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আমরা দেখি যে কোন ধরনের কোন নির্দিষ্ট এক্সক্লামেশন উল্লেখ নাই, সে কি খুশি হয়েছে, হুররা বলেছিল, অ্যালাস বলেছিল, না কি বলেছে, এটা বলা নাই, কিন্তু আশ্চর্যবোধক চিহ্ন আছে বাক্যের শেষে, তখন শুধু এক্সক্লেইমড বললেই যথেষ্ট। আর যদি দেখো খুশি প্রকাশ পাচ্ছে, তাহলে কি করবা, এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ প্রকাশ পেলে এক্সক্লেইমড উইথ সরো দিলেই কিন্তু শেষ। সো এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমাদের ফোকাস থাকবে কোথায়, কোনো কিছু উল্লেখ না থাকলে এক্সক্লেইমড, খুশির ক্ষেত্রে এক্সক্লেইমড উইথ জয়, দুঃখর ক্ষেত্রে এক্সক্লেইমড উইথ সরো বসিয়ে দিলেই কিন্তু কাজ শেষ। এরপরে দেখো, যদি ধন্যবাদ জানাতে চাও তুমি কাউকে, ঠিক আছে, স্পেসিফিক্যালি তুমি কাউকে ধন্যবাদ জানাতে চাচ্ছ, তখন সিম্পল হিসাব থ্যাঙ্কড লিখলেই হয়। অর্থাৎ ধরো তুমি বলেছো হি সেড থ্যাংক ইউ, বা হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড মি থ্যাংক ইউ, যাই থাকুক, এই যে দেখো থ্যাংক ইউ সরাসরি বলা আছে, এটাকে ইনডিরেক্ট, যে জাস্ট তুমি যদি এতটুকু বলো যে হি থ্যাঙ্কড মি, বাস শেষ, আর কোনো এক্সট্রা কিছু বলার দরকার পড়বে না। পরেরটা দেখো, যদি অভ্যর্থনা জানাতে বা শুভেচ্ছা জানাতে গুড মর্নিং অথবা গুড আফটারনুন এগুলো বসে, তখন আই উইশড হিম গুড মর্নিং, হি উইশড মি গুড আফটারনুন, এটা বললেই হয়ে যায়। উইশ করা, এটা হচ্ছে অভ্যর্থনা বা শুভেচ্ছা জানানো, ঠিক আছে। আর বিদায় জানানোর ক্ষেত্রে গুড নাইট বলুক বা বিদায় জানিয়েছিল নর্মালি যাই বলুক, বিদায় জানানোর ক্ষেত্রে যাই বলবে সেটা প্রকাশ করতে আমরা আসলে বেড কথাটা উল্লেখ করব, ঠিক আছে, বেড। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমি তোমাদের উল্লেখ করে ফেলতে চাই, বেড ওয়ার্ডটা আসাতে যদি ইম্পারেটিভ বাক্য দিয়ে যদি আমার কাছে নিষেধাজ্ঞা প্রকাশ পায়, যদি ইম্পারেটিভ বাক্য দ্বারা নিষেধাজ্ঞা প্রকাশ পায়, অর্থাৎ কোনো কিছু করতে নিষেধ করা হচ্ছে, তখন আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ফরবেড। ফরবেড মানে নিষেধ করা, তাই নিষেধাজ্ঞা বোঝালে আমরা কিন্তু ফরবেড কথাটা খুব সহজেই ব্যবহার করতে পারবো। আর কাউকে যদি সম্বোধন করা হয়, বাক্যের মধ্যে দেখলা তুমি কাউকে সম্বোধন করা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কাউকে কোনো নাম ধরে ডাকা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে অ্যাড্রেসিং হিম অর হার, যার কথা বলা থাকবে, অ্যাড্রেসিং অ্যাজ
তুমি সেটা বলবা। যে সাপোজ তুমি বললা যে দেখলা বাক্যের শুরুতে আছে ফ্রেন্ড, তাইলে আমরা কি বলবো? অ্যাড্রেসিং দ্য পারসন স্পোকেন টু অ্যাজ ফ্রেন্ড, বা ধরো রহিম said to করিম কমা ফ্রেন্ড আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন, তখন আমরা কি করব? অ্যাড্রেসিং করিম অ্যাজ ফ্রেন্ড রহিম said দ্যাট, তারপরে যেটা পরিবর্তনের নিয়ম অনুযায়ী করতে হয় করে ফেলবো। তাহলে কোনো কিছু বলে সম্বোধন করলে, কোনো কিছু ধরে ডাকলে আমরা জাস্ট অ্যাড্রেসিং অ্যাজ এই কথাটা অবশ্যই ব্যবহার করব। তো তাহলে চলো সরাসরি প্রশ্নের পালা। এবার প্রশ্নগুলো দেখে ফেলবো, প্রশ্নে কি আছে, কিভাবে আছে এবং আমরা কিভাবে করে সমাধান করব। প্রথমতই দেখো কি সুন্দর, আমরা এইমাত্র যে জিনিসটা পড়ে আসলাম সেটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। আই সেড টু ইউ গুড মর্নিং। তাহলে গুড মর্নিংটা কি? গুড মর্নিংটা কি? একটা শুভেচ্ছা বা অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমরা কি পড়েছিলাম? যে যদি বাক্যে শুভেচ্ছা অথবা অভ্যর্থনা জানানোর জন্য কোনো কারণে গুড মর্নিং অথবা গুড ইভিনিং, ঠিক আছে, গুড আফটারনুন, এগুলো বসে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করি? আমরা বলি উইশড, তাই না? আমরা বলি উইশড। এখন দেখো উইশড আছে যেখানে, সেটা ছাড়া বাকিগুলাকে তুমি বাদ দিয়ে দাও। এখানে টোল্ড আছে, এখানে টোল্ড আছে, তাহলে বাদ। এবার মজার বিষয়টা দেখো, আই সেইড, এই যে সেইড এই ভার্বটা, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে না? এখন পাস্ট টেন্সে থাকার পরেও এখানে এসে দেখো, লক্ষ্য করে আই উইশ আছে, তাহলে কি এখানে কি এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল না? তাহলে প্রশ্নে পাস্ট টেন্স আর এখানে প্রেজেন্ট টেন্স, অবশ্যই দুইটা সামঞ্জস্যপূর্ণ না, তাই অপশন ডি বাদ। এবার দেখো কত সহজে অপশন বি তে আমরা উত্তর খুঁজে পেয়ে যাচ্ছি। আই উইশড ইউ গুড মর্নিং, আমি তোমাকে শুভ সকাল বলে শুভেচ্ছা জানিয়েছিলাম বা অভ্যর্থনা জানিয়েছিলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? অপশন বি, একদম সন্দেহ ছাড়া, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, পানির মতোই সহজ, তাই না? আচ্ছা, পরের প্রশ্নে যাই। দেখো কি বলতেছে এখানে এসে, বলতেছে ইউ সেড টু মি, পাস্ট টেন্সে আছে, তার মানে কি অবশ্যই চেঞ্জ হবে। ঠিক আছে, পাস্ট, আমরা কিন্তু সবার আগে এই জিনিসটা আইডেন্টিফাই করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে পাস্টে আছে, সো চেঞ্জ হবে। বলছে কি ইউ আর রাইট, তার মানে সে আমাকে বলেছিল যে আমি সঠিক ছিলাম। এখন দেখো, এটা তো কোনো ডেফিনেটলি কোনো আদেশ, অনুরোধ, নিষেধ, প্রশ্ন কোনো কিছুই বোঝাচ্ছে না। তাই অ্যাসার্টিভের রুল অনুযায়ী আমরা জানি সেইড থাকলে আমরা সাধারণত পরিবর্তন করে কি নিয়ে আসি? টোল্ড নিয়ে আসি, বা সেইড থাকলে সেইডও বলা যায়, কোনো অসুবিধা নাই। তো যেহেতু অবজেক্ট সরাসরি দেওয়া আছে, মিটা কি আমার বাক্যের অবজেক্ট, অবজেক্ট সরাসরি দেওয়া আছে, তাই অবজেক্টের ক্ষেত্রে আসলে টোল্ডটা ব্যবহার করাটা বেশি যৌক্তিক। তাহলে সবগুলোতেই টোল্ড আছে। দেখো ইউ টোল্ড মি, ইউ টোল্ড মি, ইউ টোল্ড মি, ইউ টোল্ড মি, অবশ্যই ঠিকঠাক। তারপরে দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, এই পর্যন্ত কিন্তু কোথাও কোনো সমস্যা নাই। তারপরে কিন্তু মূল সমস্যার অবতারণা হয়ে গেছে। কি সেটা? প্রশ্নে আমাকে ইউ বলে সম্বোধন করেছে, তাহলে এই ইউটা আসলে কে? এই ইউটা আসলে আমি না? যেহেতু এই ইউ বলতে আমি, তার মানে ইনডিরেক্টে যে এই ইউ কিসে পরিবর্তন হয়ে যাবে? আইতে। তাহলে দেখো এই ইউ যদি আই হয় তাহলে অপশন বি হওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে ইউ আছে। বাস শেষ, অপশন বি কে আমরা গায়েব করে দিলাম। এইবার দেখো এই যে আমার যে আর শব্দটা আছে, এই আরটা আই এর সাথে বসলে পাস্টে, দেখো এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে এটা পরিবর্তন হবে কিসে? পাস্ট ইনডিফিনিটে। তাহলে আই এর সাথে পাস্ট ইনডিফিনিটে কি যাবে? ওয়াজ, তাহলে আই ওয়াজ হবে। দেখো ওয়াজ ছাড়া কোথায় কোথায় আছে? এখানে এম আছে, তাই এটা বাদ। এখানে ওয়ার আছে, তাই এটা বাদ। সো সি আর ডিও বাদ। বাস, তোমার কিন্তু মূল কাজ শেষ। এবার দেখো, এমন কিন্তু তুমি নিশ্চিত না যে অ্যান্সার হবে, এমনও তো হইতে পারে ভাই অ্যান্সারই নাই। তাহলে এখন যে দেখি, আই ওয়াজ আছে, ঠিক আছে, রাইটটা যেভাবে ছিল সেভাবে বসে গেছে, সো কোথাও কোনো ভুল করে নাই। অপশন এ আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারতেছো। অলরাইট, পরের প্রশ্নে যাব। দেখো বলতেছে রাইট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, যেই বাক্যটা দেয়া আছে সেটা ইনডিরেক্টে নিয়ে যেতে হবে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে, যদিও ন্যারেশনের ক্ষেত্রে উল্টা কাজ খুব কমই আসে, মানে ইনডিরেক্টটাই বেশি জানতে চায়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হতে পারে ইনডিরেক্ট দেয়া আছে, তোমাকে ডিরেক্টটা তোমার কাছে জানতে চাইতে পারে। তো দেখো বলছে মাই ফাদার, মাই গ্র্যান্ডফাদার সেইড, আমার দাদা বললেন। তাহলে দেখো দেখতে পাচ্ছি যে এখানে সেইড আছে, সো সেইড দেখে আমরা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আই উইল হ্যাভ,
তার মানে এটা কি ফিউচার পারফেক্ট। আমরা আর একটু বড় করে লিখি, এটা দেখে বুঝতেছি যে এটা কিসে আছে, ফিউচার পারফেক্টে আছে, তাই তো, ফিউচার পারফেক্ট। ওকে, তাইলে উইল হ্যাভ, এই উইল তাইলে পরিবর্তন করে কিসে পরিবর্তিত হবে, উড হয়ে যাবে না? আচ্ছা, তোমাদের সবার কাছে এখন আমার একটা প্রশ্ন, যে আচ্ছা ভাইয়া, ফিউচারে যখন আমরা পাই তখন আমরা তো দেখি যে হ্যাঁ উইল থাকলে পরিবর্তিত হয়ে উড হয়ে যায়, তাই না? যখন আমাদের উইল আছে ফিউচারে তখন সেটা আসলে, আচ্ছা দাঁড়াও এভাবে করে ফ্রেশ করে লিখি, যে উইল থাকলে পরিবর্তিত হয়ে উড হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া শ্যাল থাকলে তাইলে কি হবে? স্যাডলি, বাট এটা এত বড় একটা মানে কনফিউশনের জায়গা তোমাদের জন্য, যে কমপক্ষে মানে 70 to 80% স্টুডেন্টরাই এক বাক্যে বলে দেয় ভাই শ্যাল থাকলে শুড হবে। আসলে কি তাই? কখনোই না। শ্যাল থাকলেও আমার উড হবে। কোনো অবস্থাতেই ন্যারেশনের ক্ষেত্রে উইল থেকে যেমন উড হয়, শ্যাল থেকে কোনোভাবে আমরা কিন্তু শুড বলতে পারবো না, কারণ শুড হচ্ছে উচিত বোঝায়, উচিত বোঝায়। তাই শুড আমরা শ্যাল থেকে পরিবর্তন করব না। শ্যাল থাকলেও, যেমন আই উইল হ্যাভ না থেকে আই শ্যাল হ্যাভ থাকলেও কিন্তু এখানে পরিবর্তিত হয়ে কি হয়ে যেত, হি উড হ্যাভ। ঠিক আছে, অলরাইট। তাহলে দেখো, এই আই উইল থেকে উইল চেঞ্জ হয়ে উড হবে, হ্যাভ তো হ্যাভ এর মতো থাকবেই, আমরা বুঝতেছি ফিউচার পারফেক্টে আছে। এরপরে দেখো এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস পানি, এখানে কোনো সমস্যা নাই। এবং অ্যাট নাইট, এটা নির্দিষ্ট কোনো ওই পরিবর্তনের নিয়ম অনুযায়ী, যেমন ইয়েস্টারডে, টুডে বা টুমরো, এই ধরনের কোনো কিছু নাই, তাই অ্যাট নাইটটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এখন ধাপে ধাপে যাই। প্রথমত, মাই গ্র্যান্ডফাদার সেইড, ঠিক আছে, তাহলে মাই গ্র্যান্ডফাদার সেইড দ্যাট, ঠিক আছে। এখন সেইড দ্যাটে কিন্তু কোনো সমস্যা নাই, তাহলে মাই গ্র্যান্ডফাদার সেইড দ্যাট, মাই গ্র্যান্ডফাদার টোল্ড দ্যাট, মাই গ্র্যান্ডফাদার সেইড দ্যাট, মাই গ্র্যান্ডফাদার সেইড দ্যাট, এই পর্যন্ত ঠিকঠাক। আইটাকে পরিবর্তন করে হি বানানো হয়েছে, সো সবগুলোতে হি আছে, এই পর্যন্ত আমরা কোনো সমস্যা পাচ্ছি না। তাহলে এবারে কি, চলো যাই দেখি ভার্বগত কি ঘটনা ঘটাইছে। ছিল উইল, তাহলে হওয়ার কথা কি উড। তো এখন দেখো, উড না বসানো হয়েছে কোনটাতে, এখানে উইল কে উইল রেখেছে, যেটা অবশ্যই হওয়ার কোনো চান্স নাই। উইল চেঞ্জ হয়ে ক্যান হয়েছে, কোনো সম্ভাবনাই নাই, এখানে তো ঠিকঠাক উইল কে দেখতে পাচ্ছি উড। এইখানে আবার উইল কে মাইট বানানো হয়েছে, সো এটা ভুল। আমার আর এ বি আর ডি কে নিয়ে টেনশন নাই, এ বি ডি বাদ। এইবার তাহলে আমার সিতে বাকি অংশটা একবার শুধু পড়ে দেখা। আচ্ছা ভাইয়া, উড তো আছে, তারপরে কি হ্যাভ বসেছে? হ্যাঁ বসেছে, হি উড হ্যাভ। তারপরে তো এ গ্লাস অফ মিল্ক এট নাইট, এটা তো বললাম অপরিবর্তিত অংশ, কারণ এখানে কোনো স্পেসিফিক কোনো চিহ্ন নাই, তাই অপশন সি একেবারে নির্ভুল উত্তর, এটাই আমাদের পরীক্ষার হলে দাগাইতে হবে। পরের প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু দেখো রিপিট হয়েছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 আসছে, একই বছর সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি আর সি দুইটাতেই প্রশ্নটা আসছে। সো একটুখানি এই ধরনের জিনিসগুলা তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে বাক্য তো আসলে রিপিট হওয়ার চান্স অলমোস্ট জিরো। ইংরেজিতে রুল ঠিক রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করা যায়, তাই বাক্য রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু রুল রিপিট হতে পারে। তাই এখানে আমাদের ফোকাসটা যেন থাকে, আচ্ছা ভাইয়া এই যে উইল থেকে উড হচ্ছে, বা এই যে আসলে আই উইল হ্যাভ ফিউচার পারফেক্টে ছিল, এটা যে উড হ্যাভ হবে পরিবর্তিত হয়ে, সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে পারলে আমরা বলতে পারি যে হ্যাঁ হু নোজ, পরীক্ষায় কিছু একটা কাছাকাছি পেয়ে গেলেও যেতে পারি। পরের প্রশ্ন দেখো, বলছে শি সেইজ। আচ্ছা, শুরুতেই একটা বড় ধাক্কা, কোথায় ধাক্কা বলো? শি সেইজ, আমার সেইজটা কি? সেইজ হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। যেহেতু সেজ আমার রিপোর্টিং ভার্ব, এবং এই সেজ রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আর প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে নো চেঞ্জ অফ টেন্স, টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন দেখো আই হ্যাড আ হেডেক ইয়েস্টারডে, তাহলে এখানে পরিবর্তন করার মতো জিনিস কিন্তু আছে। কি কি আছে দেখো, আমরা যদি চিহ্নিত করি, আই পরিবর্তিত হবে, ইয়েস্টারডে পরিবর্তিত হবে, কিন্তু হ্যাড এটার কোনো পরিবর্তন হবে না।
এই যে হ্যাড অংশটা, এটার কোনো পরিবর্তন হবে না, হ্যাড যেমন আছে তেমনই থেকে যাবে। এখন তাহলে আমরা দেখব যে এই নিয়ম অনুসরণ করে কোথায় কোথায় কি কি আছে। প্রথমত অপশন এ শি সেইড দিছে, তার মানে এটা ভুল। ডি তেও দেখতে পাচ্ছি আমরা সেইড দেয়া আছে, তাই ডিও ভুল। এখন বি আর সি দুই জায়গাতেই শি সেইজ দ্যাট শি সেইজ দ্যাট শি, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আমরা ভার্বটাকে দেখি। আমরা কি বলেছি, হ্যাড এর কোনো পরিবর্তন হবে না, ওরা এখানে হ্যাড থেকে হ্যাজ বানায় ফেলছে, তার মানে অপশন সি ও বাদ। এবার থাকে আমাদের কাছে শুধু অপশন বি। এবার বি থেকে চলো দেখি যে বাকি নিয়মটা ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড এর কোনো পরিবর্তন হয় নাই, এ হেডেক তারও কোনো পরিবর্তন হয় নাই। এখন ভাইয়া ইয়েস্টারডেটা আনচেঞ্জড আছে। এবার প্রশ্ন যে ভাইয়া তাইলে কি এটা আমরা দাগাবো না, এটা আমরা মানে ভুল হিসেবে কি তাহলে ফাঁকা রেখে আসবো? এরকমটা আমরা যেহেতু অপশন দেয়া তাই করব না। যখন আমরা নিয়ম ধরে ধরে নিজেরা নিজেরা করব, বাসায় প্র্যাকটিস করব বা রিটেনের জন্য যদি প্র্যাকটিস করি, তখন অবশ্যই ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে আমরা নিয়ে আসবো। কিন্তু যেহেতু অপশনে দেখতেছি জাস্ট এই ইয়েস্টারডে ছাড়া বাকি সবকিছু স্ট্রাকচারালি, গ্রামাটিক্যালি এবং অর্থগতভাবেও সবকিছু ঠিকঠাক আছে, এই জন্য এই ইয়েস্টারডের পরিবর্তনটাকে আমরা অগ্রাহ্য করে অপশন বি কে সঠিক উত্তর হিসেবে দাগিয়ে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্নটা দেখি। এবার বলছে ফাদার সেইড, সেইড যেহেতু আছে তার মানে কি অবশ্যই পরিবর্তন হবে। এরপরে দেখো হোয়ার আর ইউ গোয়িং সারা, তাইলে সারা অবশ্যই কি ফাদার যেহেতু বলা হচ্ছে, তার মানে নিশ্চিতভাবেই সারার বাবাই সারাকে বলছে। এখন দেখো আমরা তো এটা শিখেছি, কাউকে কোনো কিছু বলে সম্বোধন করলে অ্যাড্রেসিং বলা যেতে পারে। তবে প্রশ্নের অপশনে যদি অ্যাড্রেসিং না থাকে, সরাসরি যদি ওই নামটাই বলা থাকে যে অমুক সেইড টু তমুক, এটাতেও কিন্তু কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা এখন তাইলে আমরা এখন দেখব যে পরিবর্তনের জায়গা কোন জায়গাগুলো। সেটা হচ্ছে প্রথমেই দেখো ওয়্যার আর, তাহলে আর গোয়িং, এইটুকু দেখে আমরা কি বুঝছি যে প্রশ্নটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে আর গোয়িং এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে চেঞ্জ করে তুমি কোথায় নিয়ে যাবা? অবশ্যই আর অবশ্যই তুমি পরিবর্তন করে নিয়ে যাবা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, কারণ আমরা দেখেছি যে করেসপন্ডিং পাস্টে চলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তাহলে পাস্টের সেম টেন্সেই যাবে, কন্টিনিউয়াসেই যাবে। আচ্ছা ফাইন, এখন তাইলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে ফাদার সেইড, তারপরে কি, যেহেতু সম্বোধন, সো সম্বোধিত ব্যক্তিটাকে তো তোমার উল্লেখ করতে হবে, তাই না? তাহলে এই যে দেখো ফাদার সেইড হোয়ার ওয়াজ সারা গোয়িং, সারাকে পরে আমরা আনবো না। মোর ওভার হোয়ার ওয়াজ সারা গোয়িং, খেয়াল করে দেখো তোমাদেরকে এমবেডেড কোয়েশ্চেনে পড়ানো হয়েছিল যে একটা বাক্যের ভিতরে পরবর্তীতে যদি একটা প্রশ্ন, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে যদি তুমি একটা প্রশ্ন নিয়ে আসো, সেটা কিন্তু ইন্টারোগেটিভের স্ট্রাকচারে রাখা যাবে না, তার মানে অক্সিলারিকে সামনে আনা যাবে না। সো অপশন এ এমনিতেই বাদ। এরপরে দেখো কোয়েশ্চেন করা হয়েছে, তাই ফাদার আস্কড, ফাদার আস্কড, ফাদার আস্কড। আচ্ছা এখন যেহেতু সম্বোধন, তাই আমরা ফাদার আস্কড সারা, ফাদার আস্কড সারা এটাকে রেখে ফাদার আস্কড এর পর এখানে সারা না থাকায় ডিটাকে বাদ দিয়ে ফেলতে পারি। এবার যে বিআরসি থাকলো, এর খানে এসে আমরা এখন দেখবো যে আচ্ছা ভাইয়া আমার যে টেন্সের পরিবর্তন সেটা ঠিক আছে কিনা। দেখো ওয়্যার আর ইউ গোয়িং, তাহলে আমরা এটাকে যদি একটু ভেঙে ভেঙে লিখি যে ওয়্যার আর ইউ গোয়িং, এটা ছিল আমার প্রশ্ন। এখন দেখো আমরা জানি যখন আমরা ন্যারেশনে ইন্টারোগেটিভ বাক্য তো দুই ভাবে হয়, এক ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অক্সিলারি দিয়ে। যদি অক্সিলারি হয় তখন আমরা ইফ অথবা ওয়েদার আনি, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড হয় যেমনটা ছিল তেমনটাই থাকে। এই একই কারণে আমরা ওয়্যার যেভাবে আছে সেভাবে রেখে দেই। এবার দেখো ইউ বলতে কে, ইউ বলতে আসলে কে ছিল? সারা, তার মানে ওয়্যার, এরপরে সারার পরিবর্তে কি আসবে ইউ থেকে? শি, ওয়্যার শি। এবার দেখো তো এই আরটা পাস্টে যে শি এর সাথে কি ওয়াজ হবে না? তাইলে এই যে পাস্টের ওয়াজ, সো শি ওয়াজ, তারপরে গোয়িং, এখানে গোয়িংটা জাস্ট বসায় দিলেই কিন্তু আমার বাক্য শেষ। হোয়ার শি ওয়াজ গোয়িং, হোয়ার শি ওয়াজ গোয়িং হওয়ার কারণে এখানে কিন্তু ফুল স্টপ হয়ে যাবে। কারণ কি, দেখো ইন্টারোগেটিভে আমাদেরকে বলে অক্সিলারি ভার্ব যেটা, সেটা কিন্তু সাবজেক্টের সামনে হয়। যখন বলি হোয়ার আর ইউ গোয়িং, এটা প্রশ্ন, কিন্তু হোয়ার ইউ ওয়েন্ট এটা হচ্ছে
মানে অ্যাসার্টিভ এর স্ট্রাকচার, ঠিক আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ না। সো অপশন সি তে আমরা প্রথমত ফাদার অ্যাক্স সারা পেয়েছি, ওয়্যারটাকে ওয়্যার হিসেবে রাখা হয়েছে, এন্ড শি ওয়াজ গোয়িং। সো অপশন সি সন্দেহাতীত ভাবে আমাদের সঠিক উত্তর হবে। বুঝতে পারতেছো তো? অলরাইট, পরের প্রশ্নে যাব। দেখো বলতেছে হি সেড টু হার, সে তাকে বলল, তাহলে সেইড আছে, অবশ্যই চেঞ্জ হবে। ক্যান ইউ কাম আর্লিয়ার, তাহলে এই যে ক্যান, এই যে ক্যান আছে, আমরা ক্যান কি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড? অবশ্যই না। ক্যান হচ্ছে আমার অক্সিলারি, মডাল অক্সিলারি। তাহলে ক্যান যেহেতু আছে, তার মানে আমাদেরকে ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হবে। ঠিক আছে, ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হবে। তাহলে আরো যেহেতু দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি আনবো? আস্কড। ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা আস্কড নিয়ে আসি। তাহলে দেখো হি আস্কড হার, হি আস্কড হার, হি আস্কড হার, ঠিক আছে, এটা বাদ, কারণ হি টোল্ড হার আছে। ওকে ফাইন। এরপরে দেখো হি আস্কড হার, এরপরে আমরা কি বলছি? ইফ অথবা ওয়েদার আনতে হবে। দেখো এখানেও ইফ ওয়েদার নাই, এখানেও ইফ ওয়েদার নাই, তাই এও বাদ বিও বাদ। আচ্ছা, সি তে দেখো আছে হি আস্কড হার ইফ, এই যে ইউ, ইউ বলতে কে আসলে? ইউ বলতে ওই মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাই প্রোনাউন হিসেবে আসলো কে? সি। এই যে ক্যান, ক্যানটা পরিবর্তন হয়ে কিসে পরিবর্তিত হবে? তাহলে কুডে পরিবর্তিত হবে, করেসপন্ডিং পাস্ট যেহেতু, তাই শি কুড। আমরা জানি কুড কি মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারির পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। এই যে কাম, এটা কি ভার্ব ইন বেস ফর্ম, আর আর্লিয়ার যেটা ছিল সেটা থেকে যাবে। তাই অপশন সি সন্দেহাতীত ভাবে আমাদের সঠিক উত্তর। সবার কাছেই কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরের প্রশ্ন দেখবো। দেখো বলছে চেঞ্জ দ্য স্পিচ, আই সেড ডু ইট। আমি কড়া গলায় একদম জোর দিয়ে বলতেছি, আমি বললাম এটা করো, এটা করো। এই যে ভয়েসের মধ্যে আমার একটা আদেশ সূচক যে ব্যাপার, এটা করতে বলছি আমি। সো ডেফিনেটলি এটা একটা কোনো অর্ডার হয়তো দিয়েছি। এখানে কিন্তু রিকোয়েস্টের কোনো সুযোগ নাই, রিকোয়েস্টের সুযোগ নাই জন্য এই রিকোয়েস্টেডটা বাদ। এবার দেখো আই সেড টু ডু ইট, হতে পারে ধরো অপশনে অর্ডার্ড নাই, বা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে এখানে কোনো আদেশ বোঝানো হয়েছে বা একদম জোরপূর্বক কিছু করার কথা বলা হয়েছে। তো তুমি মনে করতে পারো যে হ্যাঁ ভাইয়া আই সেড তো ভুল কিছু না। অবশ্যই ভুল কিছু না। এখানে দেখো আই সেড দ্যাট লেট ইট বি ডান, এটা প্যাসিভ করা হয়ে গেছে। আমরা ছিলাম ন্যারেশনে, চলে গেলাম ভয়েসে, কেন? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এবার দেখো আই সেড টু ডু ইট, এটা হতে পারে, নট দ্যাট যে এটা পুরোপুরি ভুল, কিন্তু এটার থেকে বেটার অপশন মানে প্রশ্নে আছে আমাদের কাছে। এখানে দেখো অর্ডার্ড আছে, যখন সরাসরি কেউ বলে ওপেন দ্য ডোর, ব্রিং আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ বলার কোনো ধার ধারস্থা নাই, কোনো ধরনের কোনো মানে ভদ্রতার কোনো চিহ্ন নাই। তার মানে এখানে আমরা সেড থাকার জন্য বি কে না নিয়ে সি তে যেহেতু অর্ডার্ড আছে, বেটার একটা অপশন আছে, তাই অপশন সি আমরা উত্তর হিসেবে নিয়ে নিব। পরের প্রশ্ন, হি সেড লেট আস মেক আ টিম ফর দিস। এই যে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, কেননা এইখানে আমাদের কাছে চিহ্ন হিসেবে কি আছে দেখছো? চিহ্ন হিসেবে আছে লেট আস। যদি প্রপোজাল বোঝায়, আসলে লেটাস দ্বারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপোজালই বোঝায়, তখন আসলে আমরা রিপোর্টেডে যে শুড নিয়ে আসতে পারি। ঠিক আছে, শুড নিয়ে আসতে পারি, প্রপোজড বলতে পারি, না বললেও সমস্যা নাই। ওই পাশে যে শুড বললে মানে লেটাস মানে কি চলো আমরা এই কাজটা করি, তার মানে আসলে এটা কি ইনডিরেক্টলি এটা বোঝাচ্ছে না যে আমাদের এটা করা উচিত। সো সেইটারই ধারাবাহিকতায় দেখো যদি আমরা আনি, এতে বলতেছে হি সেইড টু আস, হি সেইড টু আস মেক আ টিম ফর দিস। দেখো সেইড আছে পাস্ট টেন্স, কিন্তু মেকটাকে মেক রেখে দেয়া হয়েছে, সামনে কোনো মডাল অক্সিলারিও নাই যে আমি দেখে বুঝবো যে শুড উড কুড এই ধরনের কিছু, যে বুঝবো যে না ঠিক আছে এখানে তাইলে আমরা বুঝতেছি যেহেতু মডাল অক্সিলারি, সো এরপরে ভার্বের বেস ফর্ম, যেহেতু বেস ফর্ম এটা না, এটা প্রেজেন্ট ফর্ম, তাই এ বাদ। এরপরে দেখো হি সেইড দ্যাট উই শুড মেক, সো এখানে সেইড দ্যাট উই শুড দেখতেছি, ঠিক আছে। সি নাম্বারে হি প্রপোজ টু আস, ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। হি আস্কড ইফ, হি আস্কড ইফ, এইখানে দেখো প্রশ্ন তো না, তাহলে আস্কড ইফ কোথা থেকে আসবে? যেহেতু প্রশ্ন না, তাই এই ডি নাম্বারও বাদ। এবার দেখো সি নাম্বারে হি প্রপোজড টু আস, এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, কিন্তু
এখানে এসে দেখো মেক আবারও কি হয়েছে, মডাল অক্সিলারি ছাড়াই ভার্বের বেস ফর্ম ব্যবহার করার চেষ্টা হয়েছে। মডাল না থেকে ভার্বের বেস ফর্ম মানে কি, এটা আসলে প্রেজেন্ট টেন্সে রেখে দিছে। সো প্রেজেন্ট টেন্স আছে বিধায় এসিও হবে না, বি আমাদের উত্তর। কেননা হি সেড দ্যাট, সে আমাদের বলল যে উই শুড, আমাদের করা উচিত। এই শুড যেহেতু মডাল, মডালের পরে মেক তাইলে কি আসলে ভার্ব ইন বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আর টিম ফর, দেখো এখানেও কত সুন্দর দিস থেকে দ্যাট করা হয়েছে, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। সো অপশন বি একদম মানে 100% কারেক্ট একটা স্পিচের পরিবর্তন হয়েছে, এবং বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডু নট ওয়েস্ট টাইম, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। এখন দেখো বক্তাকে টিচার আর শ্রোতাকে স্টুডেন্টস, তাহলে টিচার যেহেতু স্টুডেন্টদেরকে বলছেন, এবং কথাটা দেখো ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না, এটা আসলে কি ইন্ডিকেট করে? একটা উপদেশ না? অবশ্যই উপদেশ। আচ্ছা, এখন যেহেতু উপদেশ তাই আমরা কি খুঁজবো? অ্যাডভাইস খুঁজবো। ঠিক আছে, অ্যাডভাইস খুঁজবো। এখন অ্যাডভাইস খুঁজতে গেলে আসলে কি দরকার? অ্যাডভাইস খুঁজতে গেলে আমাদের এখানে দেখো দ্য টিচার অ্যাডভাইসড, ঠিক আছে। এখন দেখো এতে তোমার মনে হইতেই পারে ভাই দ্য টিচার ফরবিড দ্য স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম, টিচার ছাত্রছাত্রীদেরকে সময় নষ্ট করতে নিষেধ করলেন। এটা কিন্তু জেনারেল কোনো নিষেধ না। আমি যদি এমনি বলতাম যে ওপেন দ্য ডোর, এটাকে নেগেটিভে যে বললাম ডু নট ওপেন দ্য ডোর, তখন হতে পারতো যে হ্যাঁ হি ফরবেডেড মি টু ওপেন দ্য ডোর, তিনি আমাকে দরজা খুলতে নিষেধ করলেন। আরো একটা মজার বিষয় আছে, সেটা কি জানো? তোমরা কেউ ধরতে পেরেছো কিনা? ধরো ফরবেড মানেই নিষেধ করা, ফরবেড এর পরে নট আসার কোনো সুযোগ নাই। ফরবেড মানেই নিষেধ করা, দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু ওয়েস্ট টাইম, সেটা থাকলে তাহলে আমরা চিন্তা করতাম যে না, অপশন বিবেচনায় এটা ঠিকঠাক আছে। যেহেতু ফরওয়ার্ড এর সাথে নট আছে, অপশন এ বাদ। এখানেও দেখো দ্য টিচার ফরওয়ার্ড দ্য স্টুডেন্টস টু নট ওয়েস্ট টাইম, এক তো স্ট্রাকচারালি ভুল, আবার নট আছে, তাই অপশন সিও বাদ। আর ডি নাম্বারে অর্ডার, এখানে অর্ডার হওয়ার কথা না, তাও ধরলাম যে অর্ডার যদি হয়, তাহলে দেখো এরপরে অর্ডার দ্য স্টুডেন্টস ডু নট ওয়েস্ট টাইম, এটা কি যেভাবে ছিল সেভাবেই বলা হয়ে গেল না? ডু নট ওয়েস্ট টাইম, এটা তো আমরা তাহলে স্পিচ চেঞ্জ হলো না, এখানে যে কি হবে? নট টু ওয়েস্ট টাইম। তাই এখানে যেহেতু অপরিবর্তিত আছে, তাই এই অপরিবর্তিত থাকার জন্য অপশন ডি ভুল। একমাত্র সঠিক উত্তর অপশন বি, দ্য টিচার অ্যাডভাইসড, উপদেশ করলেন কাকে? ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে নট টু ওয়েস্ট টাইম, সময় নষ্ট না করার ব্যাপারে। বুঝতেছো তো সবাই? ইনশাআল্লাহ বুঝতেওছো, এবং তোমরা যখন প্র্যাকটিস করবা তখন খুব ভালো মতো পারবে বলে আমার বিশ্বাস। পরের প্রশ্নে যাব। দেখো বলছে চেঞ্জ দ্য স্পিচ মাই ফাদার সেইড, যেহেতু সেইড আছে তার মানে অবশ্যই পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনের ধারাবাহিকতা দেখবো। আই উইল, তাহলে উইল থেকে কি হয়ে যাবে? অবশ্যই উড হয়ে যাবে, তাই না? উইল থেকে পরিবর্তিত হয়ে হয়ে যাবে উড। ওকে ফাইন, হইল উড। আই আছে, তাহলে মাই ফ্রেন্ড, আই থেকে তাহলে কি হবে? আই পরিবর্তিত হয়ে হওয়ার কথা কি? হি অথবা শি, তাই না? হি অথবা শীতে পরিবর্তন হওয়ার কথা। আর মিট ইউ টুমরো, তাহলে টুমরো থাকলে কি হওয়ার কথা? নেক্সট ডে। তাই টুমরো যেহেতু আছে, টুমরো থেকে আমরা চেঞ্জ করে নেক্সট ডে। হ্যাঁ বলতেই পারো ভাই আসলে শুধু নেক্সট ডে তো হয় না, দি নেক্সট ডে হয়। সো ঠিক আছে, দি নেক্সট ডে তুমি বসাইতে পারো, দ্যাটস নট দ্য ইস্যু। এখন তাহলে আমরা দেখবো মাই ফ্রেন্ড সেইড দ্যাট, নরমালি ঠিক আছে, মাই ফ্রেন্ড সেইড দ্যাট, মাই ফ্রেন্ড সেইড দ্যাট, মাই ফ্রেন্ড সেইড দ্যাট নাই, আগেই বাদ। মাই ফ্রেন্ড সেইড দ্যাট, ঠিক আছে, এবিডি ঠিক আছে। এবার দেখো আমরা যদি সাবজেক্ট হিসেবে কার বসার কথা? হি এর বসার কথা, আই থেকে হি অথবা শি, তো শি নাই, সব জায়গাতেই হি আছে, তো ঠিক আছে সেটা বুঝলাম। কিন্তু এ আর বি তে খেয়াল করে দেখো উইল কোনোভাবেই কি সম্ভব? সেইড এর সাথে কি উইল কোনোদিনও যাবে? যাবে না, তার মানে অপশন এ আর বি বাদ। সঠিক উত্তর অপশন ডি, মাই ফ্রেন্ড সেইড দ্যাট, হি উইল এর পরিবর্তে আসছে উড। উড মডাল, তার মানে মিট এর কি ভার্ব ইন বেস ফর্ম মি, এরপরে এই যে দেখো টুমরো থেকে পরিবর্তন হয়ে দা নেক্সট ডে, পারফেক্ট পরিবর্তন, অপশন ডি আমাদের সঠিক উত্তর, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই।
পরের প্রশ্ন, চেঞ্জ দ্য স্পিচ, ইয়াসির সেইড। এবার ইয়াসির বলছে, তাহলে সেইড আছে, পরিবর্তন হবে। এবার দেখো বলতেছে কি হুররা, তাইলে এটা কি খুশি প্রকাশ পাচ্ছে, জয় প্রকাশ পাচ্ছে, তাহলে কি হবে এক্সক্লেইমড উইথ জয়। এই যে উই তাইলে কিসে পরিবর্তন হয়ে যাবে, উই পরিবর্তিত হয়ে যাবে কি দে, কারণ এটা তাদের কথা, ইয়াসিরদের কথা। তাইলে এই যে ওয়ান ওয়ান কোন টেন্সে আছে, ওয়ান আছে হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এটা কি পাস্ট ইনডিফিনিটে আছে, তাইলে এইটা পরিবর্তিত হয়ে কিসে পরিবর্তিত হবে, পাস্ট পারফেক্টে রূপান্তর হবে। তাহলে এটা যদি বুঝে থাকি, এখন দেখো ভেঙে ভেঙে করি, তাহলে ইয়াসির সেড দ্যাট হওয়ার কোনো চান্স নাই, কারণ এক্সক্লামেশনের কথা নাই। আচ্ছা, বিতে আসির ওয়ার এক্সাইটেড, এখানে এক্সাইটমেন্ট হবে না, এক্সক্লেইমড হবে। ইয়াসির এক্সক্লেইমড উইথ জয়, ইয়াসির এক্সক্লেইমড উইথ জয়, দ্যাট ঠিক আছে ঠিক আছে। এরপরে দেখো সাবজেক্টের জায়গায় দে আছে, কোনো সমস্যা নেই দে। এবার অনেকেই তাড়াহুড়ায়, আচ্ছা ভাইয়া ওয়ান দা ম্যাচ পাস্ট টেন্সে আছে, আসলে কি ঠিক আছে? কারণ এই ওয়ান হচ্ছে কি নির্দেশ করতেছে, পাস্ট ইনডেফিনিট টেন্স নির্দেশ করতেছে, কিন্তু আমরা এইমাত্র দেখলাম হইতে হবে কি পাস্ট পারফেক্ট, তাহলে এখানে নাই, সো অপশন ডি আমাদের বাদ। এখানে দেখো হ্যাড ওয়ান, এই যে হ্যাড হচ্ছে আমার, এই হ্যাড পারফেক্ট পাস্ট পারফেক্ট এর অক্সিলারি, এবং ওয়ান হচ্ছে কি ভি3, তার মানে হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট এর এক্সাম্পল, এবং অপশন সি আমাদের সঠিক উত্তর। একদম সন্দেহাতীত ভাবে আমরা একদম সহজেই কিন্তু বুঝে যাচ্ছি, ধাপে ধাপে একটু চিন্তা করলে বুঝে যাচ্ছি। পরের প্রশ্ন দেখবো, দেখো হি সেড ইউ হ্যাড বেটার, এই যে সহজ কথা, সহজ সমাধান, হ্যাড বেটার কি একটা উপদেশ, আর উপদেশ দেখলে আমরা কি খুঁজতে পারি, শুড, আচ্ছা না শুড তো নিজেই ইয়াতেই থাকে, আমরা অ্যাডভাইস খুঁজতে পারি, ঠিক আছে অ্যাডভাইস খুঁজতে পারি। তাহলে দেখো সি তে সাজেস্টেড আছে, ডি তে প্রপোজড আছে, বাদ। তাহলে হি অ্যাডভাইসড ঠিক আছে। এবার দেখো হি অ্যাডভাইসড দ্যাট হি শুড, অ্যাডভাইস থাকলে আবার শুড আনার কোনো দরকার নাই, অপশন বি বাদ। তাহলে হি অ্যাডভাইসড হিম, সে তাকে অ্যাডভাইস করলো, উপদেশ দিল, কিসের উপদেশ, টু সি আ ডক্টর। বাস আমার পারফেক্টলি ডান, কোনো অসুবিধা নাই, অ্যাডভাইস একবার বলেছি, আবার শুড, আবার উচিত, সো কখনোই দুইটা একসাথে বসাবো না, অ্যাডভাইস আছে, সো শুডের আর কোনো প্রয়োজন নাই। হি অ্যাডভাইসড হিম, কিসের জন্য, টু সি আ ডক্টর। বাস আমার নারেশন চেঞ্জ শেষ, ডান। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি আস্কড হিম, তাহলে কি এখানে কোয়েশ্চেন, কোয়েশ্চেন থাকলে কি হয়, কোয়েশ্চেন থাকলে আস্ক জিজ্ঞাসা করতে হয়, অলরেডি আস্ক আছেই, ফাইন থাকলো। কাকে জিজ্ঞাসা করেছে, তাকে, তাই শি আস্কড হিম পুরোটা বসাইতে হবে, ঠিক আছে। শি ওয়ান্টেড হিম, প্রশ্নই আসে না, একেবারে মানে ভিন্নার্থক একটা বাক্য দিয়ে দিছে অপশনে, সো শি আস্কড হিম পর্যন্ত ঠিক আছে। এখন যেহেতু আমরা জানি WH ওয়ার্ড যেটা দিয়ে শুরু হয় সেটাই রাখতে হয়, সো হোয়াট এখানে ছিল, প্রত্যেকটাতেই হোয়াট আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু ডু আছে, তাহলে ডুটা পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিটে যে কিসে রূপান্তর হবে, ডিড। আচ্ছা ডিড বুঝলাম, কিন্তু ভাইয়া এই যদি আমি বলি হোয়াট ডিড হি ওয়ান্ট, এটা কি প্রশ্নবোধক হয়ে যাবে না? কারণ এই যে ডিড, এই অক্সিলারি সাবজেক্টের সামনে চলে আসছে, তাহলে এটা তো ইন্টারোগেটিভ হয়ে গেল। অ্যাসার্টিভে গেলে কি হবে, অ্যাসার্টিভে গেলে হবে হোয়াট হি ওয়ান্টেড। এই কারণেই এই যে ডিড থাকার পরেও অপশন সি বাদ। আর বিতে দেখো হি ওয়ান্টস, এই ওয়ান্টস কিসে আবার লিখে ফেলছে ওরা, ওয়ান্টস লিখে ফেলছে প্রেজেন্ট টেন্সে, আমরা বুঝতেইছি প্রেজেন্ট টেন্স হওয়ার চান্স নাই, তাই অপশন এ সঠিক উত্তর, বি বাদ দিয়ে দিব। বুঝতেছো না? আশা করি খুব ভালোভাবে বোঝার কথা। পরের প্রশ্নে যাব, দেখো বলতেছে আই সে টু হিম, এই যে দেখো পেয়ে গেলাম আই সে, এই সে কিসে আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে এটা দেখে কি বুঝতেছি, আমার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাই এই যে আই রিকোয়েস্টেড, আই টোল্ড, এই দুইটাই কি পাস্ট, সো বাদ। বাস একদম ঘ্যাচ করে কেটে দাও। প্রথমে দেখো আই টেল হিম, এখন দেখো
এখানে পরের অংশটায় যে আমরা খুব সুন্দর একটা চিহ্ন পাচ্ছি, সেটা হচ্ছে প্লিজ। আমরা কি বলেছিলাম, প্লিজ আসলে রিকোয়েস্ট বোঝায়, তাহলে প্লিজ থাকলে রিকোয়েস্টেড আমরা খুঁজবো। তাইলে আমরা দেখো অপশন এতে পাচ্ছি আই টেল হিম প্লিজ। সো প্লিজ আবার রিপিট করব না, আমরা সরাসরি আসলে রিকোয়েস্টেই যাব। সো এ নাম্বারও বাদ। অপশন ডি তে দেখো আই রিকোয়েস্ট হিম, একদম ঠিকঠাক। এরপরে দেখো যেটা ছিল ডোন্ট রিপিট দ্য মিস্টেক, এখানে যদি কোনো কারণে এটা উল্লেখ থাকতো আই রিকোয়েস্ট হিম ডোন্ট রিপিট দ্য মিস্টেক, উত্তর কিন্তু ভুল। কারণ কি, এটা আবার সেই ডিরেক্টেই থেকে যেত, যেহেতু ইনডিরেক্ট তাই নট টু। ডোন্ট কে আমরা কিসে রূপান্তর করব, এই যে ডু নট থাকলে সেটাকে আমরা নট টু তে রূপান্তর করব। ঠিক আছে, এই অ্যারোটা বাদ দাও। হচ্ছে যদি প্রশ্নে ডু নট থাকে, আমরা এর আগেও বেশ কয়েকটা এক্সাম্পলে দেখেছি যে আসলে ডু নট যদি থাকে তাহলে ডু নট কে চেঞ্জ করে আমরা আসলে কিসে রূপান্তর করি, নট টু। মুছেই গেল। আচ্ছা দাঁড়াও, ফ্রেশ করে লিখে দিচ্ছি যে নট টু কখন করব, যদি আমাদের প্রশ্নে ডু নট করতে নিষেধ করা হয়েছে, তাহলে নট টু, তারপরে কি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে ইনফিনিটিভে, নট টু রিপিট দা মিস্টেক। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই, চলো। বলতেছে কি, হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক, তাহলে ডু আছে, এটা কি অক্সিলারি ভার্ব, সো আমাদেরকে ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা চলো দেখি কোথায় কোথায় আছে। এখানে ইফ আছে, এখানে ইফ আছে, এখানে ইফ আছে, বিতে নাই, সো বি আগেই বাদ। এরপরে দেখো যেহেতু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা আস্ক কে প্রাধান্য দিব, আস্ক খোঁজার চেষ্টা করব। আস্ক নাই কোথায়, এতে সেইড আছে, সো এও বাদ, থাকে শুধু সিআরডি। হি আস্কড, তারপরে আবার টু। আস্কের পরে কি টু এর দরকার আছে? অবশ্যই নাই। আস্ক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে সরাসরি অবজেক্ট বসানো যেতে পারে, কোনো প্রিপোজিশনের দরকার নাই, তাই অপশন সি ও বাদ। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, ইফ, এই ডুটা উঠে যে ইফ, আই, এই লাইক কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে, পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনিট হইলে আই লাইকড মিউজিক, অপশন ডি সঠিক উত্তর। টেনশন করার কোনো কিছু আছে নাই, একদম সহজ না জিনিসগুলো, সহজ অবশ্যই, কিন্তু একটু একটু কিন্তু দেখো ট্রিক্স থাকছে, একটু একটু লক্ষ্য করার জায়গা থাকছে। এই জায়গাগুলো যদি একটু চোখ কান খোলা রেখে উত্তর করতে পারো, টেনশন বা ভয়ের তো কোনো কিছু নাই, বরং এই মার্ক গুলো বলতে পারো ফ্রি মার্ক, কোনোভাবেই মিস করা যাবে না, পরীক্ষায় আসবেই আমরা দেখতে পাচ্ছি, বা আসার সম্ভাবনাটা প্রচুর, এবং একটু কনসাস থাকলেই কিন্তু আসলে খুব ভালোভাবে নম্বর পেয়ে যাওয়া সম্ভব। এবার দেখো, দ্য ফাদার সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল, তাইলে এবার বাবার কথা তার সন্তানদের উদ্দেশ্যে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা নর্মালি সেড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, ফরবেড নিষেধ করেছিল হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন দেখি কোথায় কোথায় উল্টাপাল্টা জিনিস আছে। অর্থাৎ দেখো এখানে দ্য ফাদার রিকোয়েস্টেড, এখানে কি সন্তানকে রিকোয়েস্ট করার কোনো সুযোগ আছে? বাবা কি রিকোয়েস্ট করে বলবে প্লিজ বাবারা ঝগড়া করো না? কোনো সুযোগ আছে? দৌড়ে উল্টা মাইর দিবে, তাই না? সো প্রশ্নই আসে না রিকোয়েস্টের, অপশন সি বাদ। এরপরে দেখো, দ্য ফাদার টোল্ড হিজ সন্স নট টু কোয়ারেল, এই টু কি অ্যাডভার্ব, এই টু হচ্ছে অতিরিক্ত পরিমাণ বোঝায়, এটা এখানে বসার কোনো সুযোগ নাই, অপশন ডি ও বাদ। এ আর বি তে দেখো, দ্য ফাদার ফরবেড হিজ সন্স, দ্য ফাদার ফরবেড হিজ সন্স, ঠিক আছে। আমরা এইমাত্র কি দেখলাম, ডু নট বা ডোন্ট থাকলে পরিবর্তিত হয়ে কি হওয়ার কথা, নট টু, ঠিক আছে, নট টু। এরপরে দেখো, দ্য ফাদার ফরবেড হিজ সন্স নট টু কোয়ারেল, এখন বলতেই পারো ভাই একটু আগেই না আমরা দেখলাম ফরবেড থাকলে তো নট টু আসার কথা না, ফরবেড থাকলে নট টু আসার কথা না, এই কারণে এই যে নট আছে, ফরবেড আছে, একই সাথে নট আছে, এই জন্য অপশন বি বাদ। সরাসরি আমি যেহেতু ফরবেড মানে কি নিষেধ করা, তাহলে এখানে কি আর নট টু আসবে কোনোভাবে? কোনোভাবেই আসবে না। দ্য ফাদার ফরবেড হিজ সন্স শুধু টু কোয়ারেল, বাস, অপশন এ সঠিক উত্তর, কোনোভাবেই নট আসার সুযোগ নাই। বুঝতে পারতেছি সবাই? অলরাইট, পরের প্রশ্নে যাই, চলো দেখো। পরের প্রশ্নে আমাদেরকে বলতেছে যে দ্য টিচার সেড টু ইমরান, এবার টিচার একজনকেই বলছে, সব স্টুডেন্টদেরকে না,
ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি? তুমি কি পোয়েট্রি পড়তে পছন্দ করো? তাহলে এই যে ডু, ডু থেকেই আমরা বুঝতেছি কি ইফ অথবা ওয়েদার আমরা নিয়ে আসবো। আচ্ছা ফাইন, নিয়ে আসবো। তাহলে আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি দ্য টিচার অ্যাস্কড ইমরান ইফ, দ্য টিচার অ্যাস্কড ইমরান ইফ এই পর্যন্ত একদম। আচ্ছা না, এখানে টোল্ড আছে তাই ডি বাদ। এখন তাহলে আমরা দেখি দ্য টিচার অ্যাস্কড ইমরান ইফ পর্যন্ত ঠিক আছে। ইমরান যেহেতু সাবজেক্ট হয়ে যাবে তাই হি প্রত্যেকটা জায়গায় আছে, থাকলো। এবার দেখো ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, ডু দেখে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য। সো এটা যে কি হবে, পাস্ট টেন্সে চলে যাবে, তাই না? আচ্ছা, পাস্ট টেন্সে যদি যায় উড আসার কোনো সম্ভাবনা আছে? এখানে কি কোথাও উইল আছে? নাই, তাই অপশন বি বাদ। এবার দেখো এ আর সি এর মধ্যে তফাৎটা কোথায়? ইদার হি লাইকড পোয়েট্রি রিডিং। আমার এই পোয়েট্রি রিডিংটাকে কোনো কারণে কি উল্টায় সাজায় লেখার দরকার আছে? টু রিড পোয়েট্রি যদি আমার থাকে, অসুবিধাটা কোথায়? এখানেই কিন্তু জায়গাগুলো আমাদের খুব ধরে ধরে বুঝে বুঝে লক্ষ্য করে করে অ্যান্সার করতে হবে। কারণ বলতে পারো ভাই পোয়েট্রি রিডিং আর টু রিড পোয়েট্রি পার্থক্য তো নাই। ইয়েস, পার্থক্য নাই। যদি পার্থক্য না থাকে আমরা অযথা একটা জিনিসকে কেন পরিবর্তিত করে লিখবো? কোনো দরকার নাই, যেহেতু আমার আরেকটা অপশনে একদম পারফেক্টলি হি লাইক টু রিড পোয়েট্রি আসেই, তো আমরা সি না নিয়ে কেন এ নিব? কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, যদি এমন হতো সিতে ড্রাস্টিক্যাল কোনো ভুল আছে, ইফ হি লাইক না দিয়ে মনে করো ইফ হি লাইকস বলে দিয়েছে, তখন আমরা বলতাম ভাই এটা হওয়ার কোনো সুযোগই নাই। এটা যেহেতু অর্থগতভাবে ঠিক আছে এবং সামনের গ্রামার সব ঠিক আছে, তাহলে আমরা এ নিতাম। হ্যাঁ, নেওয়া হয়তো যাইতো, কিন্তু যেহেতু সি পারফেক্টলি অল রাইট, তাই ওই পরিবর্তনের কোনো সুযোগ আমাদের হাতে নাই। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাব, চলো। বলতেছে দেখো মোটামুটি বড় একটা বাক্য, কিরণ আস্কড মি, কিরণ আমাকে জিজ্ঞাসা করতেছে। চলো দেখি কিরণ আমাকে কি জিজ্ঞাসা করলো। বললো ডিড ইউ, দুইটা জিনিস, ডিড তার মানে কি ইফ অথবা ওয়েদার আসবে। ডিড দ্বারা কোন টেন্স প্রকাশ পায়? পাস্ট ইনডেফিনিট, তার মানে এটা চেঞ্জ হয়ে কোথায় যাবে? পাস্ট পারফেক্টে যাবে। ওকে, মোটামুটি বুঝে গেছি। এই যে ইউ, ইউটা কে আসলে? ইউ হচ্ছে আমি। যেহেতু আমাকে প্রশ্ন করতেছে তাই ইউ হচ্ছে আসলে কাকে বোঝাচ্ছে? আমাকে। ঠিক আছে, তাহলে ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট? ঠিক আছে, লাস্ট নাইট। তাহলে লাস্ট নাইট যখনই আসতেছে আমরা মাথায় রাখবো যে হ্যাঁ, যদি সুযোগ থাকে এখানে কি লাস্ট নাইট কে কোথাও কোনো চেঞ্জের জায়গাটা থাকবে কিনা বা দরকার পড়বে কিনা। তো চলো আগে অপশন দেখি। আমরা যে চেঞ্জ গুলার কথা বললাম, তাইলে প্রথমতই যেহেতু কোয়েশ্চেন মার্ক, তাহলে কিরণ আস্কড মি, কিরণ আস্কড মি, এটা কিন্তু সবগুলাতে ঠিকঠাক। সো ঠিক আছে। এবার দেখো ওয়েদার, 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 এখানে ওয়েদার নাই। বাস একটা একটা করে ক্যান্সেল করা শুরু করে দাও। আচ্ছা, এবার ইউ থেকে চেঞ্জ হয়ে কার বসার কথা? সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় ভাই আই বসার কথা। ঠিক আছে, আই বসলো। সবগুলাতেই আই আছে। আচ্ছা না, এটা তো বাদই দিয়ে দিছি, সো সি বাদ। এবার দেখো আমরা দেখতেছিলাম, বললাম কি যে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্টে যাবে। যদি পাস্ট পারফেক্টে যায় তাহলে এই সিটা, এই সিটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? হ্যাড সিন হয়ে যাবে, তাই না? হ্যাড সিন হয়ে যাবে। তাহলে হ্যাড সিন যদি হয়, এখানে দেখো এসে বসায় দিল স, বাস আগেই ক্যান্সেল আউট। এখানে দেখো হ্যাড সিন আছে, ঠিক আছে। ওয়েদার আই হ্যাড সিন, এখানেও হ্যাড সিন আছে। তার মানে বিআরডি এখনো পর্যন্ত ফাইট করতেছে, ঠিক আছে। আচ্ছা, কিরণ আস্কড মি, কিরণ আস্কড মি whether I had seen, whether I had seen the cricket match, the cricket match, ঠিক আছে, খুব সুন্দর যাচ্ছে। the cricket match, the cricket match on the television, on sorry on television, on television, এই যে দেখো the earlier night, the last night. What's the difference? হোয়াটস দ্য ডিফারেন্স? এন্ড আমরা কোনটাকে সঠিক উত্তর ভাবে নিব? দেখো আমরা দেখেছি ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়, তাই না? এখন দেখো এখানে লাস্ট নাইট যে আছে, আগের রাতের কথা বলা হচ্ছে, এটাকে কোনো কারণেই চেঞ্জ করে আর্লিয়ার নাইট বলার কোনো দরকার নাই। লাস্ট নাইট যেভাবে আছে সেভাবেই পারফেক্ট। দ্য লাস্ট নাইটে কোথাও কোনো সমস্যা নাই। আর এই যে বলেছি
অযথা যে পরিবর্তনের কোনো দরকার নাই সেটাকেও আমরা করব না। তাই অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবো, যেটা চেঞ্জ করা দরকার সেটাকে চেঞ্জ করাটা যতটা জরুরি, একই সমান জরুরি হচ্ছে যেটাকে চেঞ্জ করার দরকার নাই সেটাকে অযথা পরিবর্তন করা। পরের প্রশ্ন যাই, দেখো বলতেছে এখানে চেঞ্জ দ্য ন্যারেশন। ডেভিড সেড টু অ্যানা। ডেভিড অ্যানাকে বললেন, এই যে সেড দেখে বুঝতেছি যে চেঞ্জ হবে। থার্ড আরেকজনের কথা, মোনা উইল, তাহলে উইল থাকলে কি হবে? উড। যেহেতু মডাল তাই লিভের কোনো পরিবর্তন হবে না। ফর হার নেটিভ প্লেস, এই যে টুমরো, টুমরো থাকলে কি হয় আমরা সবাই জানি নেক্সট ডে, তাই না? তাহলে এখন দেখি কি বলতেছে। ডেভিড টোল্ড অ্যানা দ্যাট। ডেভিড টোল্ড অ্যানা দ্যাট, এই পর্যন্ত একদম ঠিকঠাক। তারপরে কে চলে যাবে? চলে যাবে আমাদের মোনা আপু। তাই এই যে মোনা, মোনা সব জায়গায় মোনা, কোনো সমস্যা নাই। উইল থেকে উড হওয়ার কথা, এখানে দেখতেছি উইল, তাই এ বাদ। এখানে উইল উড কিছুই নাই, বাহ, আরো সহজে বাদ। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এইখানে এসে উডো আছে, এখানে এসে উডো আছে। এবার আমাকে বলো তো, উড লিভ, এই উইল লিভ কি ফিউচার ইনডিফিনিট? তার মানে কন্টিনিউয়াস টেন্স আনার কোনো সুযোগ কি আমার কাছে আছে? সিম্পলি করেসপন্ডিং পাস্ট, তাই এই উড বি লিভিং কোনোভাবেই আসার সুযোগ নাই। তাই অপশন সি ও বাদ। থাকে কোনটা? অপশন ডি। দেখো মোনা উড লিভ, এই যে ভার্ব ইন বেস ফর্ম, কারণ উড হচ্ছে আমার মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম। ফর হার নেটিভ প্লেস দ্য নেক্সট ডে, টুমরোকেও চেঞ্জ করে একদম যেটা হওয়ার কথা সেটা করা হয়েছে। তাই কোন ধরনের কনফিউশন ছাড়াই আমরা অপশন ডি কে সঠিক উত্তর ধরে নিতে পারবো। পরের প্রশ্নে যাব, চলো। দেখো, হি সেড, আহ, উফ, আমরা বাংলায় যেটাকে বলি, এটা আসলে বিরক্তি প্রকাশ করে। এক্সক্লেমেশনেই বিরক্তি মানে কি? ডিসগাস্ট। আমরা বলি না দিস ইজ ডিসগাস্টিং, এটা বিরক্তিকর, সো সেই ডিসগাস্ট প্রকাশ করে। তাহলে এক্সক্লেইমড উইথ ডিসগাস্ট। তাহলে দেখো, হি এক্সক্লেইমড উইথ ডিসগাস্ট কিন্তু একদম ঠিক আছে। এখানে এক্সক্লেইমড উইথ সরো হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে হি এক্সক্লেইমড উইথ ডিসগাস্ট দ্যাট, দ্যাট সব জায়গাতেই আছে, সো দ্যাট 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 দ্যাট। এবার দেখো আই, এই আই চেঞ্জ হয়ে হওয়ার কথা কি? হি, কারণ বাক্যে কে কথা বলছে? হি। তাহলে দেখো এখানে একটা জায়গায় দেখতেছি আই, তাই অপশন ডি কে আমরা বাদ দিয়ে ফেলতে পারতেছি। এরপরে উপরের দুইটায় দেখো হি আছে, হি আছে। এবার মজার বিষয়, আই হ্যাভ, এই আই হ্যাভ কি ইন্ডিকেট করে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা রূপান্তর করব কিসে? পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্টে করি তাইলে দেখো এ নাম্বারে হি হ্যাড বিন, এই বিন কেন আসবে? পারফেক্টে কি বিন আসার কথা? না, তাই অপশন এ বাদ। অপশন বি আমাদের সঠিক উত্তর। হি এক্সপ্লেইনড উইথ ডিসকাস দ্যাট হি হ্যাড হেটেড ইট। আই হ্যাভ আছে, সিম্পলি পাস্টে যে কি হয়ে যাবে? আই হ্যাড, মানে আই তো না, সরি, হি হ্যাড হেটেড ইট, বাস শেষ, আর কোনো বিষয় নাই। দেখো দিস থাকলে দ্যাট হয়, ইট থেকে কিন্তু আমরা পরিবর্তন করব না, ইটকে ইট রেখে দিব। তাই অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্নে যাব, চলো। দেখো বলতেছে দ্য জাজ সেইড টু ইন্সপেক্টর। বিচারক পরিদর্শককে বললেন, ইন্সপেক্টরকে বললেন, কল দ্য থিভস। তাহলে তুমি এখানে বলো তো, বিচারক যদি ইন্সপেক্টরকে বলেন, বিচারক কি রায় দেন, আদেশ দেন, তা আদেশ খুঁজতে হলে কি করতে হবে? অর্ডার খুঁজতে হবে। কোথায় আছে অর্ডার? এখানে আছে, এখানে আছে। বাকিগুলা রিকোয়েস্ট আর আর্জ বাদ দিয়ে দাও, দরকার নাই। তাহলে দেখো, দ্য জাজ অর্ডার্ড ইন্সপেক্টর, দ্য জাজ অর্ডার ইন্সপেক্টর। এবার দেখো উনি সরাসরি বলেছে কল, মানে ডেকে নিয়ে আসো। এখানে গেট কই থেকে আসবে? এমনকি যে এখন খুঁজতে যাবে তা তো না, নিশ্চিতভাবেই চোর হয়তো কোর্টেই উপস্থিত, তাকে ডাকতে বলা হচ্ছে। তাই এই যে দেখো টু কল দ্য থিভস, এটাই সঠিক। আর তাই সরি, ওইটাতে তো না, অপশন বি তে, অপশন বি তেই দেখো লক্ষ্য করে টু কল দ্য থিভস আছে, আর তাই সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্নে যাই, চলো। বলতেছে দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল। এখানে আমরা আরেকটা খুবই সুন্দর জিনিস শিখবো, জানি আমরা সবাই, তারপরও এই যে ম্যান ইজ মর্টাল, আমরা তো প্রথমত দেখলাম যে এই যে সেইড, এই সেইড দেখে বুঝতেছি যে ভাইয়া এটা তো পাস্ট টেন্সে আছে, তার মানে এটা তো চেঞ্জ হবে। কিন্তু
এখানে এসে দেখতেছি এমন একটা কথা, ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে কি আমরা জানি এটা একটা চিরন্তন সত্য, যেটাকে ইংরেজিতে কি বলে, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যর ক্ষেত্রে আমরা কি জানি, রিপোর্টেড ভার্ব যাই থাকবে সেটাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো, দ্য টিচার সেইড দ্যাট, এ পর্যন্ত সব জায়গায় ঠিক আছে। দ্য টিচার সেইড, এখানে দ্যাট নাই, সো বাদ। দ্য টিচার সেইড দ্যাট ঠিক আছে। ম্যান হ্যাজ অলওয়েজ বিন মর্টাল, এটা কি পরিবর্তন হয়েছে না? হ্যাজ অলওয়েজ বিন কই থেকে আসলো, আসার কোনো সুযোগ নাই। দ্য টিচার সেড দ্যাট ম্যান ওয়াজ, কেন পাস্ট করবে, পাস্ট করার কোনো সুযোগ নাই। দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, পারফেক্টলি কারেক্ট, অপশন এ সঠিক উত্তর। ভাবনা চিন্তার আর কোনো কারণ নাই, অপশন এ। কারণ দ্য টিচার সেড দ্যাট, এটা দ্য টিচার সেড এর পরিবর্তিত রূপ, আর ম্যান ইজ মর্টাল অপরিবর্তিত থাকবে, তাই ম্যান ইজ মর্টাল যেভাবে আছে সেভাবেই অপশন এ তে আমরা সঠিক উত্তর আইডেন্টিফাই করে ফেলতে পারি। পরের প্রশ্ন যাই, দেখো বলতেছে আই আইল হ্যাভ আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো, মাই ফ্রেন্ড সেইড, বিকজ আম নট হাংরি, আমার ক্ষুধা নাই তাই আমি অন্য কিছু খাবো না, এক কাপ চাই খাবো। দেখো ফ্র্যাগমেন্ট করা হয়েছে, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু পুরোটাই আসলে একটাই বাক্য। হ্যাঁ, পুরোটা আসলে একটাই বাক্য, মানুষ বলার সময় তো কত রূপে পরিবর্তন করেই বলে, তাই না? তো আসলে মূল কথাটা কি ছিল, মাই ফ্রেন্ড সেড আইল হ্যাভ আ কাপ অফ টি বিকজ আই এম নট হাংরি। দুইটা যে আলাদা বাক্য না, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ দেখো, বিকজ এর বিটা কিন্তু ছোট হাতের। যদি নতুন বাক্য হতো তাহলে ওইখানে বিকজ এর বি অবশ্যই বি বড় হাতের হইতো। তার মানে আমাদের আলাদা আলাদা করে করার কোনো দরকার নাই, ডিরেক্টলি মাই ফ্রেন্ড সেড দ্যাট এটা খুঁজবো, মাই ফ্রেন্ড সেড দ্যাট ঠিক আছে, কোনো সমস্যা নাই। সাবজেক্ট হিসেবে হি আছে, ঠিক আছে, তাতেও কোনো সমস্যা নাই। এবার দেখো আই উইল, এই আই উইলটা পরিবর্তন করে কি হবে আসলে, হি উড, তাই না? হি উড, উইল থেকে উড হয়ে যাবে। তাহলে দেখো এখানে উইল আছে, এখানে হ্যাড আছে, তার মানে এ আর সি কাটা, এখানে হ্যাড হবার কোনো সুযোগ নাই, উইল থাকা যাও কোনো সুযোগ নাই। এরপরে তাইলে আমরা বাকি অংশের মিল অমিল খুঁজে বের করি। দেখো উড হ্যাভ, উড হ্যাভ, এখানে মজার বিষয়টা তাহলে কোথায় দেখো, উড হ্যাভ হ্যাড আ কাপ অফ টি। কেন ভাই আমি উড হ্যাভ হ্যাড আ কাপ অফ টি কেন আনবো? আমার এই উড হ্যাভ, এই পুরাটা কি আমার অক্সিলারি? উড হ্যাভ অক্সিলারি কখন হয়? যখন পারফেক্টে যাব, ফিউচার পারফেক্টে যাব, তখন এইখানে দেখো আই উইল হ্যাভ, এটা কোন টেন্স? আই উইল হ্যাভ, এই যে আই উইল হ্যাভ এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আর তাই উইল থেকে শুধু উড হবে, হ্যাভটা নিজেই এখানে প্রিন্সিপাল ভার্ব, আর তাই আই উড হ্যাভ হ্যাড এখানে হবে না। যদি এটা ফিউচার পারফেক্টে থাকতো তখন এটা আমরা করতাম যে হি উড হ্যাভ, উড হ্যাভ পুরাটাই আমার মডেল হিসেবে আসতো এবং এরপরে হ্যাড খাওয়া অর্থে হ্যাড বসতো। এখানে এরকম সুযোগ নাই, তাই অপশন বি বাদ। সিম্পলি মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি, তারপরে দেখো বিকজ ছিল, বিকজ বসলো। আই এম, এটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই যে দেখো হি ওয়াজন্ট হাংরি, অপশন ডি আমাদের সঠিক উত্তর। বিশাল বড় বাক্য, ভেঙে ভেঙে যদি তুমি দুইটা অংশকে আলাদা আলাদা ভাবে চিন্তা করো তাহলে কিন্তু সহজেই পেরে যাবে, টেনশনের কোনো কারণ নাই। পরের প্রশ্নে যাচ্ছি, দেখো বলতেছে হি সেড ইউ আর আ ফুল। আচ্ছা, এখানে আসলে প্রচুর পরিমাণে কনফিউশন হয় দুইটা জায়গা নিয়ে। প্রথমত হি সেড, সে বলল কাকে? ইউ আর আ ফুল, ডেফিনেটলি যে ওই পাশে আছে তাকে, অর্থাৎ আমাকে বলতে পারে, যেহেতু এখানে ইউ বলতে আসলে সরাসরি কাকে সম্বোধন করা হয়, তার সামনে যে ছিল। এখন বক্তা তার কথা আবার বলছে, সো আই এখানে আসবে। হ্যাঁ, এখন দেখো হি সেড দ্যাট ইউ আসার সুযোগ নাই, তাই অপশন এ বাদ। হি সেড দ্যাট আই, ঠিক আছে। হি কল্ড মি, এখানেও মি আমাকে প্রকাশ পাচ্ছে, এটাও ঠিক আছে। হি সেড দ্যাট দ্য পার্সন হি ওয়াজ স্পিকিং টু ওয়াজ আ ফুল, এখানে দ্য পার্সন হি ওয়াজ স্পিকিং টু এই অংশটার দরকার নাই, কারণ পরের অংশে ইউ বোঝা যাচ্ছে, ইউ বোঝা যাচ্ছে, তাই আমার এই ইউটা কে সেটাকে ইন্ডিকেট করতে হবে, তাই অপশন ডি কে আমরা নিচ্ছি না। এবার দেখো হি সেড দ্যাট আই ওয়াজ আ ফুল, এইটা অবশ্যই সঠিক হতে পারে, কোনো সমস্যা নাই, কারণ পাস্ট টেন্সে আছে,
ইউ আর আ ফুল ছিল, ইউ মানে কে আমি, সো আই ওয়াজ আ ফুল। কিন্তু আধুনিক ইংলিশ গ্রামারে দেখা যায় যদি কাউকে বোকা বলে, গাধা বলে, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু বলে ডাকা হয়, তখন সরাসরি কল্ড বসিয়ে, মানে কি নামে ডেকেছে কল্ড বসিয়ে তারপর যা বলে ডাকা হয়েছে সেটা বসালে এটাকে সঠিক ন্যারেশনের পরিবর্তন হিসেবে ধরে ফেলা হয়। এই কারণে হি সেড দ্যাট আই ওয়াজ ফুল, এটা গ্রামাটিক্যালি ঠিক হলেও এটাকে আমরা উত্তর নিব না, উত্তর নিব অপশন সি কে, হি কল্ড মি। সে এটা বলে ডেকেছে, কাকে ডেকেছে? আমাকে। আর কি বলে ডেকেছে সেটা বসায় দাও, এটা কি অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, হি কল্ড মি আ ফুল, এই ফুলটা হয়ে যাবে অবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে যাবে। আর বাক্যের অবজেক্ট কে? বাক্যের অবজেক্ট হচ্ছে মি। সে আমাকে ডেকেছে, কি হিসেবে ডেকেছে? বোকা হিসেবে ডেকেছে, বোকা বলে ডেকেছে। সো বাক্য সঠিকভাবেই কিন্তু আমার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর হয়ে গেছে, আর কিছুর দরকার এখানে আসলে নাই। তাহলে পরের প্রশ্নে যাব। দেখো বলতেছে শি এক্সক্লেইমড উইথ জয়। এই যে দেখো, আমাদের এতক্ষণ পর একটা প্রশ্ন পেলাম যেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট না, বরং এখানে আমাকে ইনডিরেক্টটা দেয়া আছে, এখান থেকে বলতেছে ভাই আমাকে এখন ডিরেক্টটা খুঁজে দাও। চলো খুঁজে বের করি। শি এক্সক্লেমড উইথ জয়, তার মানে অবশ্যই বাক্যে কি প্রকাশ পাবে? এক্সক্লেমেশন প্রকাশ পাবে, আশ্চর্য একটা ভাব প্রকাশ পাবে। তাহলে সেইটা যদি হইতে হয় বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকা জরুরি। এই যে দেখো ফুল স্টপ, কোনো সুযোগ নাই, এ আর বি বাদ। এবার এই দুই জায়গায় ঠিক আছে। এবার দেখো শি সেইড বুঝলাম, হাউ লাভলি, হাউ লাভলি বুঝলাম। এবার তোমরা আমাকে বলো যে ভাইয়া আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখি, ধরো এমনি লিখছি যে হাউ বিউটিফুল ইউ আর, এভাবে লিখি, নাকি হাউ বিউটিফুল আর ইউ এভাবে লিখি? তোমরাই বলো। আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার আলোচনা করেছি, আগে অক্সিলারি পরে সাবজেক্ট, এটা কিসের স্ট্রাকচার? এই স্ট্রাকচার হচ্ছে আসলে ইন্টারোগেটিভের স্ট্রাকচার। এই ইন্টারোগেটিভের স্ট্রাকচার আমরা শুধু ইন্টারোগেটিভে লিখবো, ইন্টারোগেটিভের স্ট্রাকচার আশ্চর্যবোধকে লিখতে পারবো না, আর তাই এভাবে লেখা যাবে না, হাউ বিউটিফুল ইউ আর, এভাবেই লিখতে হবে। এন্ড এই কারণে ওই যে দেখো অপশন সি তে হাউ লাভলি দ্য বার্ড ইজ, আগে সাবজেক্ট তারপরে অক্সিলারি বা প্রিন্সিপাল, মানে অক্সিলারি প্রিন্সিপাল চিন্তা করার দরকার নাই, সহজভাবে মাথায় রাখো যে হ্যাঁ এরপরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। তাই অপশন সি আমাদের সঠিক উত্তর। অপশন ডি হওয়ার সুযোগ নাই, হাউ লাভলি ইজ দ্য বার্ড, ইজ এটার আগে কখনোই আসতে পারবে না, অপশন ডি বাদ। পরের প্রশ্নে যাব। দেখো বলতেছে কি, ইনডিরেক্ট ফর্ম অফ হোয়াট ডু ইউ ওয়ান্ট হি সেইড টু মি, বক্তাও আছে, সেইড পাস্টে, তার মানে চেঞ্জ হবে, আমাকে বলেছে আমি কি চাই। তাইলে প্রশ্ন যেহেতু, সো আস্কড, হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি। তারপরে হোয়াট, 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 হোয়াট। এবার দেখো তো আমাকে, আমরা জানি ন্যারেশনে কি হয়, পরবর্তী অংশ কখনোই যেমন ছিল তেমন বসে না, হোয়াট ডু ইউ ওয়ান্ট বসবে না, সো সুযোগ নাই, তাই না? হোয়াট ডু ইউ ওয়ান্ট এটাও কি ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয়ে গেছে। এবার দেখো আস্ক, সো এখানে কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স হওয়ার পরে এখানে কি ওয়ান্ট, ওয়ান্টটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, সো প্রেজেন্ট টেন্সে আছে বিধায় এটাও ভুল। এবার দেখো হোয়াট আই ওয়ান্টেড, হি আস্কড মি হোয়াট আই হ্যাড ওয়ান্টেড, এই হ্যাড কিসের স্ট্রাকচার? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কি দেখে বুঝতে পারতেছি? এটা দেখে বুঝতে পারতেছি এটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে হ্যাড কি পারফেক্ট হয়ে যায় না? তাহলে ইনডিফিনিট থেকে আমি পারফেক্টে কেন যাব? সুযোগ নাই, অপশন সি বাদ। আর এখানে দেখো হোয়াট আই ওয়ান্টেড, এটা আমরা দেখতেই পাচ্ছি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, হয়েছে পাস্ট ইনডিফিনিট, তাই সঠিক উত্তর অপশন ডি। বোঝা যাচ্ছে তো নাকি? অবশ্যই বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, হি সেড টু হিজ ফাদার, সে তার বাবাকে বলল প্লিজ। তাহলে প্লিজ দেখে কি বুঝতে পারতেছি? অবশ্যই আমার রিকোয়েস্ট প্রকাশ পেয়েছে, তাই অনুরোধ, রিকোয়েস্টেড আমরা খোঁজার চেষ্টা করব। সো সেটাকে মাথায় রেখে আগাই চলো। প্লিজ ইনক্রিজ মাই পকেট মানি, আমার পকেট মানি বাড়িয়ে দিন। আচ্ছা, তাইলে আমরা এখন কি খুঁজবো? রিকোয়েস্ট খুঁজবো। আমি বলেছিলাম যে প্লিজটাকে প্লিজ আমরা রাখতে পারবো না, সো প্লিজটাকে প্লিজ রাখার কারণে এ আর বি আমার বাদ।
দেখো সিতে হি রিকোয়েস্টেড হিজ ফাদার, এখানে হি আস্কড হিজ ফাদার, ঠিক আছে। এখন আমাকে বলো, এই প্রশ্ন করার কথার ক্ষেত্রে আমরা আস্ক ব্যবহার করব বলেছিলাম। যখন প্লিজ থাকবে, স্পষ্ট তো বলা হয়েছে প্লিজ যদি থাকে। ধরো যদি প্লিজ না থাকতো, এমনিতেই ইম্পারেটিভ একটা বাক্য, তখন আমরা কিন্তু আস্ক আনলেও আনতে পারতাম। যেমন এই বাক্যটাই যদি বলতো হি সেড টু হিজ ফাদার ইনক্রিজ মাই পকেট মানি, বাবাকে তো নিশ্চয়ই কেউ অর্ডার করবে না, প্লিজ নাই, তাই রিকোয়েস্টকে আমরা নাও চিন্তা করতে পারি, তখন কিন্তু আস্ক আনা যেত। যেহেতু সরাসরি প্লিজ বলা আছে, তাই আস্ক আমরা এখানে নিতে পারবো না। অপশন সি সঠিক উত্তর হবে। হি রিকোয়েস্টেড হিজ ফাদার, কিসের জন্য রিকোয়েস্ট করেছিল? টু ইনক্রিজ, বাকিটুকু যা আছে তাই, হিজ পকেট মানি। এখানে যাই থাকতো কোনো সমস্যা ছিল না। এখন আমরা বুঝলাম একদম স্ট্রাকচারালি, অর্থগতভাবে সবকিছু মিলে অপশন সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে যাব, চলো। হি আস্কড মি ড্যাশ, এবার আবার মানে পুরোপুরি ভিন্ন একটা কোয়েশ্চেন প্যাটার্ন। এইখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলা নাই, ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট করতে বলা নাই, দেয়া আছে শূন্য স্থান, যেখানে তোমাকে হি আস্কড মি দেখে বুঝতে হচ্ছে যে না ঠিক আছে, কোটেশন যেহেতু নাই, তার মানে আমাকে ইনডিরেক্টের নিয়ম অনুযায়ী ধরে ধরে আগাইতে হবে। এখন এখানে এসে কনফিউজড হওয়ার যথেষ্ট সুযোগ আছে। কেন সুযোগ আছে চলো দেখি বলি। প্রথমত ওয়েদার বা ইফ, ঠিক আছে, ওয়েদার বা ইফ আসলো, মি যেহেতু আছে তো প্রত্যেকটা সাবজেক্ট আই আসবে, আই আসলো, সেটাও ঠিক আছে। এবার দেখো এখানে এসে ওয়েদার হ্যাড আই, আমাকে তোমরা বলো ওয়েদার হ্যাড আই, আমি রিপোর্টিং স্পিচের পর রিপোর্টেড পর রিপোর্টেড স্পিচে যে কোনোভাবে কি ইন্টারোগেটিভ রাখতে পারবো? কয়েকবার আজকে এই জিনিসটা ডিসকাস করেছি, তাই না, যে অবশ্যই ভার্ব পরে যাবে, সাবজেক্ট আগে আসবে। তাই এখানে অপশন ডি আমরা প্রথম ধাপেই বাদ দিয়ে দিতে পারতেছি। এবার দেখো ওয়েদার আই হ্যাভ ডান, আমাকে বলো কোন অবস্থায়, এই যে আস্কড দেখে আমরা স্পষ্টতই বুঝতে পারতেছি যে এটা পাস্ট টেন্স, তার মানে এখানে আসলে ন্যারেশনের টেন্সের পরিবর্তন ঘটবে। যদি পরিবর্তন ঘটে, হ্যাভ থাকার কোনো সুযোগ আছে? নাই, তাই অপশন এ কে আমরা ফেলে দিতে পারবো। এবার বি আর সি দুইটাতেই আছে কি, হ্যাড ডান, হ্যাড ডান। তারপরে দা জব, ঠিক আছে। এবার তাইলে আমার সেই মানে সেই মুহূর্ত যেই জায়গার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নিব কাকে আমরা উত্তর হিসেবে দাগাতে পারবো আর কাকে পারবো না। এই যে দেখো ইয়েস্টারডে, দা প্রিভিয়াস ডে। এখন আমাকে বলো, দেখেই বোঝা যাচ্ছে প্রশ্নে ইয়েস্টারডে ছিল, তো যদি অপশনে ধরো এখানে প্রিভিয়াস ডে না দিয়ে ফলোইং ডে দিছে, তখন আমরা অবশ্যই এটা নিতাম না, কারণ প্রিভিয়াস ডে ইয়েস্টারডে থেকে তো আসলে ফলোইং ডে হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যেহেতু ইয়েস্টারডে এবং প্রিভিয়াস ডে দুইটাই আছে, সো দুইটার মধ্যে নিয়ম বলে কোনটা নিব আমরা? অবশ্যই দ্য প্রিভিয়াস ডে নিব। এই কারণে ইয়েস্টারডে থাকায় অপশন বি বাদ দিয়ে অপশন সি টাকেই আমরা সঠিক উত্তর ধরে নিয়ে এটাকেই উত্তর হিসেবে দাগাবো। বোঝা যাচ্ছে তো নাকি? চলো পরের প্রশ্ন দেখি। বলতেছে এখানে যে দ্য পাইলট সেড টু দ্য প্যাসেঞ্জার্স, পাইলট এসে কাদেরকে বলছে? প্যাসেঞ্জারদেরকে বলছে। সেড পাস্ট টেন্স, তো চেঞ্জ হবে। এবার দেখো প্লিজ, এখন প্লিজ যেহেতু আছে আমরা রিকোয়েস্টেড খুঁজবো প্রথমে, চলো দেখি কোথাও আছে কিনা। দ্য পাইলট টোল্ড টু দ্য প্যাসেঞ্জার্স, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স, কোথাও নাই। সো ঠিক আছে, বুঝলাম এই প্লিজ পোলাইটলি বলেছে, কিন্তু কোথাও যেহেতু আমার রিকোয়েস্টের কথা নাই, সো ফাইন, ঠিক আছে, আমরা বাকি অংশ দেখি আসলে কোথাও কোনো কিছু খুঁজে পাই কিনা। এর মধ্যে কিন্তু অলরেডি আমরা একটা ভুল খুঁজে বের করে ফেলছি, কি সেটা বলতে পারবা? যারা লক্ষ্য করছো তারা দেখেছো যে টোল্ড এর পরে টু আছে, আমি বলেছিলাম টোল্ড একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে সরাসরি অবজেক্ট বসানো যায়। টোল্ড এর পরে সরাসরি প্যাসেঞ্জার বসতে পারতো, তাই এ বাদ, কারণ সেখানে টু ব্যবহার করা হয়েছে। এবার দেখো দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স, আমরা জানি ডোন্ট থাকলে যদি ফরবেড না বসাই তাহলে কি বসে? নট টু। এখানে দেখো টু নট আছে, টু নট থাকার কোনো সুযোগ নাই, তাই অপশন বি বাদ। এবার তাহলে আমরা মিলাই, সামনে দেখো মিলাইতে গেলে নট টু প্যানিক, নট টু প্যানিক, বাট বাট, এইখানে একটা প্যারালাল স্ট্রাকচার আমরা পেয়ে যাচ্ছি। নট টু প্যানিক, বাট টু টাইটেন। খেয়াল করে দেখো তো, নট টু নট টু প্যানিক, এই যে টু প্যানিক, এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? এখন যখন আমি বাট বা এন্ড দ্বারা
দুইটা একই স্ট্রাকচারের জিনিসকে যুক্ত করছি, তখন কি এখানে আমার আবার টু বসানোর কোনো দরকার আছে? নাই। এই জন্য এই যে টু টাইটেন, এটা আমার হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আমরা যখন বলি আই লাইক টু প্লে অ্যান্ড স্লিপ, আমি খেলতে এবং ঘুমাতে পছন্দ করি, আমরা কিন্তু এখানে টু আর আলাদা করে বসাই না, আমরা এখানে টু কিন্তু বসাই না। আই লাইক টু প্লে অ্যান্ড টু স্লিপ হয় না, আই লাইক টু প্লে অ্যান্ড স্লিপ। ঠিক আছে? সো এখানেও সেম, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন। সো ওই পাশে যে তোমার টু টাইটেন আনার দরকার নাই, এখানে টাইটেনটাই সঠিক ব্যবহার, টু টাইটেন আসবে না। তাই অপশন সি বাদ, অপশন ডি আমাদের সঠিক উত্তর। দ্য পাইলট told the passengers not to panic but tighten their seat belts। ঠিক আছে, পরের প্রশ্নে যাব, চলো। এবার বলতেছে হি সেজ টু মি, বাহ, আমাদের কাজ কমায় দিল। হি সেজ বলে, এই যে সেজ দেখে আমরা বুঝতেছি কি কোনো চেঞ্জ হবে না, টেন্সগত কোনো পরিবর্তন হবে না। ইউ ওয়্যার নট সিরিয়াস অ্যাবাউট দ্য ডিউটি, এই যে মি, এই মি দ্বারা ইন্ডিকেশন পাচ্ছি এই যে ইউ, ইউ আসলে কার কথা? ইউ হচ্ছে আই এর কথা। এই যে ওয়্যার, এই ওয়্যার দেখে বুঝতেছি এটা কি পাস্ট ইনডিফিনিটে আছে। এই ওয়্যার দেখে আমরা বুঝতেছি যে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, আর তাই এটা পরিবর্তিত হয়ে কিসে যাবে? এটা যাবে হচ্ছে পাস্ট পারফেক্টে, তাই না? আচ্ছা, পাস্ট পারফেক্টে যাবে, আমরা নিয়ে যাব, সমস্যা নাই। ওকে, চলো ধীরে ধীরে দেখার চেষ্টা করি। হি সেইস টু মি, হি টেলস মি, হি টেলস মি, হি সেইস টু মি। ঠিক আছে, সমস্যা নাই এই পর্যন্ত। এবার দেখো দ্যাট, হিটা চেঞ্জ হয়ে ইউ চেঞ্জ হয়ে কার কথা? ইউ ওয়্যার নট, আমাকে বলেছে, তাহলে আই হওয়ার কথা। এই যে দেখো দ্যাট তো ঠিক আছে, দ্যাট সব জায়গাতেই আছে, ঠিকঠাক বুঝলাম, কিন্তু এখানে আসছে কি হি, হবে না। এখানে আছে হি, হবে না। এখানে আছে ইউ, হবে না। বাস, আমরা আগেই ক্রাইটেরিয়ায় ফেলে সাবজেক্টেই আমরা তিনটাকে ক্যান্সেল আউট করে দিতে পারছি। সো এ বাদ, বি বাদ, ডি বাদ, সি সঠিক উত্তর। বাট চেক করে দেখি, চলো। ইউ ওয়্যার নট সিরিয়াস অ্যাবাউট দ্য ডিউটি, ইউ ওয়্যার নট সিরিয়াস অ্যাবাউট দ্য ডিউটি। এখন আমাকে বলো ভাইয়া, এই যে সেজ আছে, এই যে সেজ আছে, তার মানে এই সেজ দেখে আমরা বুঝতেছি আমার রিপোর্টিং স্পিচেই প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এই যে প্রেজেন্ট টেন্স আছে, স্বাভাবিক নিয়মে কি তাহলে পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হবে? অবশ্যই হবে না। আর তাই লাল কালি দিয়ে এখানে কাটা চিহ্ন দিয়ে রাখো যে না ভাইয়া, এই ক্ষেত্রে পরিবর্তনটা আসলে হবে না। পরিবর্তন হবে না বিধায় যা ছিল তাই, কিন্তু সিন্স এখানে ইউ এর সাথে ওয়্যার গেছে, এখানে আই আসছে, আই এর সাথে তো ওয়াজ হবে, তাই আই ওয়াজ নট সিরিয়াস অ্যাবাউট দ্য ডিউটি। অপশন সি আমাদের সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পারতেছো। পরের প্রশ্নে যাব, চলো। দেখো চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম, শি সেইড টু মি, এখানে যেহেতু সেইড আছে তার মানে এবার পরিবর্তন হবে। হি সেইড টু মি হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে, হোয়াই আছে, সো হোয়াইটাও চেঞ্জ হবে না, যা আছে তাই। আমাকে সে বলল আমি কেন সোমবারে আসবো না, বা ব্যাপারটা আসলে এরকম যে তুমি না হয় সোমবারেই আসো, ব্যাপারটা এরকম যে তুমি সোমবারে কেন আসবে না। ঠিক আছে, অর্থাৎ আমাকে সে প্রপোজ করছে যে আমি কেন সোমবারে আসবো না, বা আমার সোমবারে আসাটা ভালো হবে। হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে, ধরো আজকে আমি তার কাছে গিয়েছি কোনো একটা কাজের জন্য, কাজটা হচ্ছে না, তো সে আমাকে বলতেছে যে তাহলে কেন মানডেতে আসো। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো তাইলে আমরা যদি বলি যে শি সেইড টু মি, শি টোল্ড মি, বা শি সেইড মি, ঠিক আছে, এখানে দেখো হোয়াই নাই। ঠিক আছে, সো হোয়াই না থাকার কারণে এখানে যেহেতু হোয়াই নাই, তাই অপশন এ বাদ। শি সেড মি হোয়াই, হি আস্কড মি হোয়াই, যেহেতু কোয়েশ্চেন, তাই কোয়েশ্চেনের ক্ষেত্রে আস্ক থাকলে সেইড এর আর কোনো সুযোগই নাই। তাহলে শি আস্কড মি, শি আস্কড মি, ঠিক আছে। এবার দেখো তো এখানে একটা কি হোয়াই হওয়ার দরকার ছিল না, হোয়াইটা নাই, হোয়াই কই গেল? হোয়াই নাই, তাই অপশন ডিও বাদ। শি আস্কড মি, এখানে হোয়াই আছে। তারপরে ইউ ছিল, এই ইউ বলতে আসলে কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে, এই যে দেখো আমাকে আছে। তারপরে ডোন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পরিবর্তন হয়ে তাহলে কিসে চলে যাবে? ডিড জাতীয় কিছু হবে। তাইলে আই ডিড, নেগেটিভ যেহেতু, তাইলে ডিড নট, ডু নটটা হয়ে যাচ্ছে ডিড নট। হোয়াই আই ডিড নট গো অন মানডে, অপশন সি সঠিক উত্তর। এতক্ষণের আলোচনায় এটা তো এখন ডাল ভাত হয়ে যাওয়ার কথা। পরের প্রশ্ন দেখি। হি সেড ওয়্যার আর মাই গ্লাসেস, এই গ্লাসেস মানে কি আসলে? তোমরা অনেকেই জানো, বাট অনেকে এটা ভুলও করো। এই গ্লাসেস মানে আসলে পানি খাওয়ার গ্লাস না, এই গ্লাসেস মানে হচ্ছে
চশমা, যেটা সব সময় প্লুরাল হিসেবেই ব্যবহার হবে, যেগুলো পেয়ার আকারে থাকে, গ্লাসেস, ট্রাউজার্স, জিন্স, স্পেকটেকলস, ঠিক আছে, সিজার্স, অর্থাৎ দেখতে একই রকম দুইটা পার্ট যেগুলোর থাকে, সেগুলো কিন্তু দেখতে একটা জিনিস হলেও এগুলো কিন্তু সবসময় প্লুরাল হিসেবে বাক্যে ব্যবহার হয়, এবং এদের পরে ভার্বটাও প্লুরালি কিন্তু হবে। সো ওয়্যার আর মাই গ্লাসেস, সো দেখো হি সেড আমার চশমা কোথায়, ঠিক আছে। এবার তাইলে আমরা দেখব প্রশ্ন যেহেতু তাই হি আস্কড, আচ্ছা ঠিক আছে, সব জায়গায় হি আস্কড হোয়ার, হি আস্কড হোয়ার, এটা কিন্তু আছে। এবার দেখো তো এটা মাই বলতে আসলে কার, এই মাই বলতে তার কথা বোঝাচ্ছে, তাই মাই পরিবর্তিত হয়ে কি হবে, হিজ। দেখো তো এখানে মাই আছে, সুযোগ আছে নাই, অপশন এ বাদ। এবার বাকিগুলো যখন আমরা দেখতেছি ওয়্যার আর মাই গ্লাসেস এর পরে, আচ্ছা ঠিক আছে, ওয়্যার ওয়্যার হিজ গ্লাসেস, এই যে দেখো ভার্ব আগে চলে আসছে আর গ্লাসেস সাবজেক্ট পরে চলে গেছে, এটারও কোনো সুযোগ নাই, তাই অপশন বি বাদ। হোয়ার হিজ গ্লাসেস, হোয়ার হিজ গ্লাসেস এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমরা ভার্বের এখানে দেখতে পাচ্ছি ওয়্যার ছিল অর্থে, টু বি ভার্ব ওয়্যারই যথেষ্ট, হ্যাড বিন কেন হবে, এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট ইনডিফিনিট। এটা কিসে হয়ে গেছে, এটা পাস্ট পারফেক্ট, 1 ডিগ্রি বেশি বোঝা হয়ে গেছে এখানে, তাই অপশন ডি হওয়ার সুযোগ নাই, অপশন সি আমাদের সঠিক উত্তর। সবকিছুই কিন্তু দেখো আমরা যদি একটু মানে ধরে ধরে বুঝি, বুঝে যদি চিন্তা করি একটু, একদম সহজ হয়ে যায়। পরের প্রশ্ন দেখবো, দেখো হি সেড টু হার, সে তাকে বলল, হোয়াট আ কোল্ড ডে, তাহলে এই যে দেখো এক্সক্লেমেশন মার্ক, তার মানে কি এখানে এক্সক্লেমেশন আসবে, এক্সক্লেইমড হবে, টোল্ড আছে, সুযোগ নাই, এ বাদ। এবার দেখো তো এই একটা ঠান্ডা দিন বোঝাতে তোমার কি কোনো সুখ দুঃখ এরকম কিছু প্রকাশ পাওয়ার কিছু আছে, অবশ্যই নাই, তাই এক্সক্লেইমড সরোফুলি বাদ, এক্সক্লেইমড স্যাডলি এটাও বাদ, বি আর সি আগেই কাটা। শুধু এক্সক্লেইম ব্যবহার করা যায়, আমি কিন্তু বলেছিলাম যে যদি স্পষ্টভাবে সুখ দুঃখ আশ্চর্য কিংবা হতাশা কিংবা বিরক্তি প্রকাশ না পায়, আমরা কিন্তু এক্সক্লেইমড দ্যাট ব্যবহার করতে পারি। হোয়াট আ কোল্ড ডে ছিল, এটাকে আমরা রেগুলারলি অ্যাসার্টিভ করলে কি হয়, হোয়াট আ কোল্ড ডে, এটাকে অ্যাসার্টিভে প্রকাশ করলে ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে, তাই না, তাহলে ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে আছে, বাস আমার আর চিন্তার কোনো কারণ নাই, পেয়ে গেছি সঠিক উত্তর, অপশন ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এন্ড প্রবাবলি দ্য লাস্ট কোয়েশ্চেন, হি সেড টু মি, সে আমাকে বলল, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে সেড আছে অবশ্যই পরিবর্তিত হবে, হু আছে, হু চেঞ্জ হবে না, হ্যাজ যেহেতু আছে, হ্যাজ দেখে বলতেছি হ্যাজ ডান, তার মানে এটা দেখে বুঝতেছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কে চেঞ্জ করতে হইলে কিসে নিয়ে যাব আমরা, পাস্ট পারফেক্টে নিয়ে যাব। আচ্ছা পাস্ট পারফেক্টে যদি নিয়ে যেতেই চাই তাহলে কি হবে, হু হ্যাড ডান। আচ্ছা তাহলে চলো খুঁজে বের করি, কোয়েশ্চেন আছে সো আস্কড হবে, সব জায়গায় আছে, হি আস্কড মি হু, হি আস্কড মি হু, হি আস্কড মি বাই হুম, বাই হুম কেন হবে রে ভাই, আমি কি ভয়েস চেঞ্জ করতেছি, বাদ, হি আস্কড মি হু, ঠিক আছে বুঝলাম। তারপরে দেখো হু ডিড দা ওয়ার্ক, এটা কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট, দরকার আমার কি পাস্ট পারফেক্ট, সো বাদ। হু হ্যাড ডান, ঠিক আছে হু হ্যাড ডান, এখানে হু দা ওয়ার্ক হ্যাড ডান, একেবারে মানে ভুলভাল স্ট্রাকচার, এটা হওয়ার কোনো সুযোগ নাই, আমরা কিন্তু লাস্টলি একটাতেই পড়ে আছি, হি আস্কড মি হু হ্যাড ডান দা ওয়ার্ক, কে কাজটি করেছে, বাস আর কোথাও কোনো চিন্তারও কিছু নাই, দেখারও কোনো কিছু নাই। সো দেখো আমরা কিন্তু একটুখানি একটুখানি কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারলে, মনোযোগটা ধরে রাখতে পারলে, এই ন্যারেশনের যত প্রশ্নই আসলো আমরা কিন্তু খুব সহজেই উত্তর করে ফেলতে পারছি। প্রশ্নের উত্তরগুলো করার সময় যা কিছুই আমরা চিন্তা করি না কেন, আমরা যদি ধরে ধরে দেখি যে না ঠিক আছে প্রশ্নে সাবজেক্ট কে আছে, সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের প্রোনাউনের পরিবর্তনটা কি ঠিক আছে, আচ্ছা যদি ঠিক থাকে তাহলে এবার দেখি ভার্ব কি ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কি পাস্ট ইনডিফিনিটি করেছে, নাকি পাস্ট পারফেক্ট করে ফেলছে, নাকি পাস্ট কন্টিনিউয়াস করে ফেলছে। আচ্ছা ঠিক আছে প্লিজ ছিল, রিকোয়েস্টেড কি আছে নাকি নাই, আচ্ছা রিকোয়েস্টেড নাই ঠিক আছে, বাকি সবকিছু কি ঠিক আছে কিনা। তো এইভাবে করে ধরে ধরে আমরা যদি বাদ দিয়ে অপশন খুঁজি, তাহলেও কিন্তু আসলে দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস সঠিক উত্তরে পৌঁছাতে আমাদের কোনো বেগ পেতে হয় না। তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করব, ভয়েস ন্যারেশন
ভোকাবুলারি, এই যে টপিক গুলা বারবার বারবার করে কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় প্রত্যেক পরীক্ষাতে একটা মার্ক হলেও এখান থেকে প্রশ্ন হয়। আর তাই তোমরা সবাই এই টপিক গুলোকে সিরিয়াসলি পড়বে। পারা জিনিস থেকে ভুল হয়ে গেলে সেই কষ্ট রাখার কিন্তু জায়গা পাবে না। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আমাদের বিশ্বাস যে তোমরা ঠিকঠাক মতো যদি প্র্যাকটিস গুলো করে যাবে এবং ক্লাসগুলো ফলো করো, তাহলে সফলতা আসতে বাধ্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের এই মাস্টার ক্লাস সিরিজের অন্য কোনো একটা ক্লাস নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।